আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর মাহদি সাত্তার খান রিজা। আজকের বেলিয়ান লাভস এর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বেসিক্যালি পড়াশোনা করব দুইটা চ্যাপ্টার নিয়ে। একটা হচ্ছে চ্যাপ্টার 61 আর একটা হচ্ছে 62। ওকে, একটু ওয়েট করি ক্লাসে জয়েন করার জন্য। তো কিছু কথা বলি এই দুইটা চ্যাপ্টার নিয়ে যারা আছেন ক্লাসে। ওকে, আচ্ছা। তো আসলে অন্যান্য চ্যাপ্টারের যদি আমরা একটু ইম্পর্টেন্স দেখি, এর তুলনায় এই দুটো চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা কিন্তু অনেক কম। হ্যাঁ, অনেক কম বলবো আমি, কারণ এই চ্যাপ্টার গুলো থেকে আসলে তেমন একটা প্রশ্ন আসে না। তবে আহ কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে এই চ্যাপ্টার গুলোতে, যেমন ডিভিটির একটা পার্ট আছে। হ্যাঁ, ডিপ ভেনাস থ্রোম্বোসিস, এটা থেকে এমসিকিউ আসে পরীক্ষায়। তারপরে দেখা যায় গ্যাংগ্রিন থেকে। হ্যাঁ, এই টুকটাক কিছু ছোটখাটো জায়গা আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন অনেক সময় চলে আসে। তো এই দুইটা চ্যাপ্টার থেকে আসলে আজকের ক্লাসে আমার মানে পড়ানোর মেইন এইমটা হচ্ছে একদম জিস্ট বলে দেওয়া, মানে যতটুকু লাগবে ততটুকু। কারণ যেগুলো নাইস টু নো চ্যাপ্টার, যেগুলো থেকে মানে প্রশ্ন আসার সম্ভাবনা আছে নাই এরকম 50-50 চান্স, যেগুলো মানে কখনো আসে, কোনো কোনো সেশনে আসে, আবার কোনো কোনো সেশনে স্কিপ করে যায়। তো এরকম চ্যাপ্টার গুলো আসলে একদম জিস্ট পড়াশোনা করাটাই আমি মনে করি ভালো। কারণ এফোর্টটা দিতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোতে, যেগুলো থেকে আসার সম্ভাবনা 99%, এগুলোতে পুরো এফোর্ট দিতে হবে। আর হচ্ছে যেই চ্যাপ্টার গুলোতে 50-50 আসার চান্স, এগুলো হচ্ছে একদম সামারাইজ করে সবচেয়ে ভালো। তো আজকে আসলে ক্লাসটা আরো আগে দিতাম আমি, আপনার ধরেন 8টা থেকে হলে ভালো হয়, কি একটু সময় নিয়ে বলা যায়। কিন্তু আজকে আসলে ডিউটি ছিল আমার, এজন্য একটু দেরি হয়ে গেল। তো আপনাদেরও আসলে আমরা এত বেশি সময় আর দেরি হয়ে গেলেও মানে 10টার পরে কনসেন্ট্রেশন রাখাটা অনেক টাফ হয়ে যায়। তো আজকের ক্লাসে আপনারা বইটা নিয়ে বসেন, আপনাদের কাছে বই থাকুক পিডিএফ থাকুক যেটাই থাক, জাস্ট একটু দাগানো। ওকে, একদম জিস্ট জিনিসপত্র বলে দিব। কারণ এই চ্যাপ্টার গুলো কাদের দরকার? যারা ভাস্কুলার সার্জারিতে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করতেছেন, ওনাদের জন্য হচ্ছে এই চ্যাপ্টার গুলো একদম বলতে গেলে কি বলা হয়, মানে একদম ওনাদের নির্দেশিকা এটা, যে কিভাবে কি করতে হবে। কিন্তু আমাদের এন্ট্রান্স এক্সামের জন্য এত কিছুর কোনো দরকার নাই পড়ার। ওকে, আমাদেরকে বেশি এফোর্ট দিতে হবে এন্ডোক্রাইনের চ্যাপ্টার গুলোতে, প্রিন্সিপালস অফ সার্জারি, বার্ন, স্কিন, হেডনেকের ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার, অ্যাবডোমেন, জেনিটো ইউরিনারি সিস্টেম, এগুলোতে আমাদেরকে ভালো করে এফোর্ট দিতে হবে। একটু নাইস টু নো চ্যাপ্টার গুলো একদম জিস্ট আমরা সুন্দর করে গুছিয়ে নিব। ওকে, সো আপনারা জাস্ট আজকে শুনবেন, দাগাবেন। ওকে, আর আজকের এই দুইটা চ্যাপ্টারে আসলে তেমন একটা কালার কোড ব্যবহার করার প্রয়োজন পড়ে নাই, কারণ বেসিক্যালি এই দুইটা চ্যাপ্টারই হচ্ছে পেপার 3, সিস্টেমিক প্যাথোলজি। ওকে, সো এখানে আমি জাস্ট ইয়েলোই রেখেছি। তো আমি জাস্ট বলে বলে যাই আপনাদেরকে, বেশি সময় নিব না আজকে। তো আর্টারিয়াল ডিসঅর্ডার, হ্যাঁ, আর্টারিয়াল ডিসঅর্ডার, ভেনাস ডিসঅর্ডার গুলা এখন অনেক কমন। এখন অনেক পেশেন্ট বাড়তেছে এ ধরনের মানে স্পেশালিটিতে, এবং মানুষ কিন্তু অনেক সচেতন এখন, যে মানে
সুপার স্পেশালিটি কিংবা সাবস্পেশালিটির ডিজিজ গুলো নিয়েও মানুষ এখন বোঝে যে মানে কোন টাইপের রোগ কোন জায়গায় যেতে হবে। তো আসলে এই দিক থেকে অনেক ইভলিউশনারি চেঞ্জ চলে আসছে এই টপিক গুলোতে। তো এজন্য দেখা যায় কি এখনকার সময় স্যারদের এগুলো একটু ফেভারিট টপিকে পরিণত হচ্ছে। তো আমরা এই জন্য যেগুলো পড়া দরকার এগুলো একটু দেখে নিব যাতে প্রশ্ন আসলে আমাদের মিস না হয়। ওকে, আচ্ছা, আর্টেরিয়াল ডিসঅর্ডার গুলো আসলে it is the most common cause of morbidity and early death in western societies. Okay, western societies. আচ্ছা, তো এখানের মধ্যে প্রথমে চলে আসি আর্টেরিয়াল স্টেনোসিস অ্যান্ড অক্লুশন। মানে হচ্ছে কোনো কারণে যদি আর্টারিটা কি হয়ে যায়, সরু হয়ে যায়, ন্যারো হয়ে যায়, কোনো কারণে স্টেনোসড হয়ে যায়, এটা একটা কজ। অথবা কোনো কিছু দিয়ে ব্লক হয়ে গেল। মোস্ট কমনলি যেটা দিয়ে ব্লক হতে পারে সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, ঠিক না? ফ্যাটের একটা চাকা গিয়ে ওটা ব্লক করে দিতে পারে ব্লাড ভেসেল, অথবা থ্রোম্বাস ব্লক করে দিতে পারে, অথবা অ্যাম্বুলাস ব্লক করে দিতে পারে, ঠিক না? তো বেসিক্যালি হচ্ছে আমাদের কজ গুলো লাগবে। আর্টারিয়াল স্টেনোসিস এন্ড অক্লুশনের আমরা কজ গুলো পড়বো। দেখেন এখানে একটা এসবিএ হতে পারে যে পেরিফেরাল আর্টেরিয়াল স্টেনোসিস অর অক্লুশন ইজ প্রিডমিনেন্টলি কজড বাই অ্যাথেরোস্ক্লেরোসিস। এক নাম্বার কজ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, 2 নাম্বার কজ হচ্ছে থ্রোম্বো এম্বোলিক ডিজিজ। তাহলে আমার সাথে সাথে জাস্ট একবার দেখেন কিভাবে এই চ্যাপ্টার গুলো পড়া হয়ে যাবে। 1 নম্বরে কি ইনফরমেশন পড়লাম, আর্টারিয়াল স্টেনোসিস এবং অক্লুশনের মেইন কারণটা কি, এটা যদি অ্যাথেরোস্ক্লেরোসিসের মাধ্যমে ব্লক হয়ে যায়, নাম্বার কজ, তাহলে এটা এসবি হিসেবে আসতে পারে। 2 নাম্বার কজ হচ্ছে থ্রোম্বাস দিয়ে হতে পারে, অ্যাম্বুলাস দিয়ে হতে পারে। আমরা কজ বললাম, এখন আসি ইফেক্ট কি কি হতে পারে। ইফেক্টটা করে আমরা অর্গান ওয়াইজ পড়বো। যেমন দেখেন লোয়ার লিম্ব, লোয়ার লিম্বে যদি কোনো কিছু স্টেনোসড অথবা মানে কোনো আর্টারি স্টেনোসিস অথবা অক্লুশন হয়ে যায় তখন কি হবে, ক্লডিকেশন হবে, রেস্ট পেইন হবে, গ্যাংগ্রিন হবে। জিনিসগুলো কি, এই জিনিসগুলো আসলে একিউটলি খুব কমই বোঝা যায়। একিউট কেসগুলো অনেক দিন থেকে স্টেনোসিসের প্রসেসটা হতে থাকবে, অনেক দিন থেকে অক্লুশনের প্রসেসটা হতে থাকবে। তো হয় কি, এরকম পেশেন্টদের কমপ্লেইন থাকে আমি বেশি দূর হাঁটতে পারি না, একটু হেঁটেই আমার পায়ে ব্যথা শুরু হয়ে যায়, অসহ্য ব্যথা ব্যথা। তারপরে যখন আমি একটু রেস্ট করি 2-3 মিনিট তখন ব্যথাটা কমে, আবার হাঁটা শুরু করলে ওই একই ব্যথা। এগুলো হচ্ছে ক্লডিকেশন পেইন। এর পরে দিয়ে যখন এই জিনিসগুলো মানে পেশেন্টরা যখন ইন্টারভেনশনে যায় না কিংবা প্রপার ট্রিটমেন্ট নেয় না তখন এগুলো আরো প্রোগ্রেস করে যায়। প্রোগ্রেস করে গেলে পরবর্তী সিমটমটা কি হয়, যে আমি হাঁটলেও ব্যথা করে, পাটা রেস্টে রাখলেও ব্যথা করে, রেস্ট পেইন, কোনো কন্ডিশনেই ব্যথা কমে না। তারপরে আস্তে আস্তে দেখা যায় যে গ্যাংগ্রিনাস হয়ে যাচ্ছে। গ্যাংগ্রিনাস হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ কি ব্লাড ভেসেল হ্যাম্পার্ড হয়ে গেছে, ব্লাড ফ্লো তো ঠিক মতো হচ্ছে না। সো একটা জায়গা ঠিক মতো ব্লাড না পেতে পেতে ওই জায়গাটাতে ইনফার্কশন হয়ে আস্তে আস্তে এমনিতেই পচন ধরে যাবে, গ্যাংগ্রিনাস হয়ে যাবে। তাহলে এগুলো আমরা একদম সহজে মাথায় মনে রাখবো যে যদি আসেও যে লোয়ার লিম্বে কি হতে পারে এরকম অক্লুশন অথবা স্টেনোসিসের ইফেক্ট, ক্লডিকেশন, ক্লডিকেশনের পরে হতে পারে রেস্ট পেইন, রেস্ট পেইনের পরে প্রোগ্রেস করে হয়ে যেতে পারে গ্যাংগ্রিন। শেষ, ব্রেইন, ব্রেইনে হয় টিআইএ, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। জিনিসটা হচ্ছে স্ট্রোক লাইক ফিচার। পেশেন্টের কমপ্লেইন থাকে আমার হঠাৎ করে আমি নর্মাল ছিলাম, হঠাৎ করে দেখা গেল কাজকর্ম করতেছি আমার একটা সাইড অবশ্যই আমি মাথা ঘুরায় পড়ে গেছি, তারপরে আমি 10-15 মিনিট পরে আমার জ্ঞানটা ফিরলো, এরপরে আমি নর্মাল হয়ে গেলাম। মানে স্ট্রোক লাইক ফিচার থাকে অল্প সময়ের জন্য। এটা হয় কি অল্প সময়ের জন্য এসে ওই যে মিডল সেরেব্রাল আর্টারিটাতে ক্লট এসে জমে যায়, পেশেন্ট এরকম স্ট্রোক লাইক ফিচার্স হয়, আনকনসিয়াস হয়ে যায়, তারপরে আবার কোনো কারণে থ্রোম্বাস অথবা মানে অ্যাম্বোলাইটা ওই জায়গাটা থেকে ছুটে অন্য জায়গায় চলে গেলে তখন হচ্ছে পেশেন্টের আবার আগের জায়গায় ফেরত আসে। এগুলো হচ্ছে বলা হয় ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এটা হয় ব্রেইনে। ওকে, এবং স্ট্রোক হতে পারে। আচ্ছা, তারপরে আচ্ছা, ওকে, তারপরে হচ্ছে মায়োকার্ডিয়াম। হ্যাঁ, মায়োকার্ডিয়ামের মধ্যে কি হতে পারে এটা আমরা সবাই জানি, এই জায়গাটাতে কি হয়, এনজাইনা হয়, তারপরে হচ্ছে ইনফার্কশন হয়। হ্যাঁ, এনজাইনা হতে পারে, এমআই হতে পারে, ঠিক না? এগুলো হতে পারে। গেল ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনে কি হবে, ওই একই জিনিস,
একই জিনিস, এগুলো হচ্ছে বুদ্ধি করে বলা যে মানে মনে রাখার মতো তেমন কিছু না। এটা একটা জায়গায় ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয়ে যাচ্ছে, হ্যাম্পার হয়ে যাওয়া মানেই এখানে ইসকেমিয়া হয়ে ইনফাকশন হবে, স্বাভাবিক জিনিস, ঠিক না? সো অ্যাবডোমিনাল পেইন হতে পারে, ইনফাকশন হতে পারে। তাহলে দেখেন আমরা শুরুতেই পড়ে নিলাম যে স্টেনোসিস অথবা অক্লুশনের কজ কি। 1 নাম্বার কজ হচ্ছে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস, 2 নাম্বার কজ থ্রোম্বাস, 3 নাম্বার কজ এম্বোলাই। শেষ পড়া। সেকেন্ড টপিক কি বললাম, ইফেক্ট কি কি হতে পারে, আমাদের পায়ে কি হতে পারে, ব্রেইনে কি হতে পারে, পেটে কি হতে পারে, হার্টে কি হতে পারে, এগুলো আমরা পড়ে নিলাম। শেষ। দেখেন কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, এই কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো ক্লাসেই পড়া হয়ে যাবে। আচ্ছা গেল, পরে আমরা চলে আসছি intermittent claudication। হ্যাঁ, ফিচার্স অফ ক্রনিক আর্টেরিয়াল স্টেনোসিস অর অক্লুশন ইন দ্য লেগ। আচ্ছা, ইন্টারমিটেন্ট ক্লডিকেশন এটা হলো অনেক দিন থেকে যখন আর্টারিতে এই ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার হতে থাকবে, তখন পেশেন্টের আস্তে আস্তে করে ফিচার্স আসতে থাকবে। কি টাইপের ফিচার? ওই যে জিনিসটা আমি বললাম, ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, ঠিক না? ইন্টারমিটেন্ট ক্লডিকেশন মানে হচ্ছে হাঁটা চলা শুরু করলেই পেশেন্টের পেইন শুরু হয়ে যায়। ওকে, প্রথমে এক স্টেপ ফেললো, এক পা দিল, ওই সময় ব্যথা থাকে না, এরপরে যখন সে হাঁটা শুরু করবে ব্যথা শুরু, এবং অল্প কিছু সময় যাওয়ার পরে অসহ্য ব্যথার কারণে সে থেমে যায়, 5 মিনিটের জন্য রেস্ট করে, তখন কিন্তু ব্যথাটা থাকে না। এরপরে আবার যখন হাঁটা শুরু করে ওই একই ব্যথা। এগুলো হচ্ছে ইন্টারমিটেন্ট ক্লডিকেশনের ফিচার্স। অনেক সময় এগুলো একটু জানতে হয়, কেন? এমসিকিউ স্টেম দিয়ে দেয়। ওকে, তো এগুলো জায়গা থেকে এমসিকিউ স্টেম দিয়ে দেওয়া মানে প্রশ্নটা বেশ কঠিন। ওকে, তো আমরা হচ্ছে এগুলো একটু মানে সহজে মনে রাখবো। এবং আরেকটা জিনিস খেয়াল করেন যে এই যে প্রথম স্টেপটা দেওয়ার পরে কিন্তু পেশেন্টের পেইনটা থাকছে না, তার পরবর্তী স্টেপগুলোর সাথে সাথে এই পেইন শুরু হয়ে যায়। এই জিনিসটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসের সাথে একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। ওকে, আচ্ছা এটা একটা গেল। তারপরে হচ্ছে বেসিক্যালি এখানে হয় ইন্টারমিটেন্ট ক্লডিকেশনটা অ্যানারোবিক মাসল মেটাবলিজমের জন্য, মানে অ্যানারোবিক মেটাবলিজমের জন্য হচ্ছে এখানে এই জিনিসটা হয়। এখন আমাকে বলেন অ্যানারোবিক মানে সাইকেল যেটা আছে, কিংবা অ্যানারোবিক যেই মাসল অ্যানারোবিক যেই সাইকেলটা আছে, এটার এন্ড প্রোডাক্ট কি? এন্ড প্রোডাক্ট কি মানে কি তৈরি হয় অ্যানারোবিক প্রক্রিয়ার মাধ্যমে? কি তৈরি হয় এটা আমরা জানি না সবাই? মানে অ্যারোবিক অ্যানারোবিক জিনিসটা তো আমরা বুঝি, ঠিক না? অ্যারোবিক মেটাবলিজম মানে যেই মানে সাইকেল গুলো হচ্ছে অক্সিজেন ছাড়া হবে না, আর অ্যানারোবিক মানে অক্সিজেন ছাড়া হবে। ওকে, ভেরি গুড ভেরি গুড, ল্যাকটিক অ্যাসিড, ঠিক না? এন্ড প্রোডাক্ট হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এটাই হচ্ছে পেইনফুল কন্ডিশন সৃষ্টির জন্য দায়ী। ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আসলে অ্যান্সার করলে অনেক ভালো লাগে, মনে হয় যে না একটু ইন্টারাক্টিভ ওয়েতে ক্লাসগুলো হচ্ছে। আচ্ছা গেল, তারপরে চলে আসি, তাহলে এখান থেকে তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু আমরা একটু পড়ে নিলাম এই জায়গাগুলো থেকে। আচ্ছা দেখেন, এগুলো এসপি এর পয়েন্ট। হ্যাঁ, যে এই যে স্টেনোসিস বা অক্লুশন বলতেছি, এগুলোর কমন সাইট কোনগুলো? সবচাইতে এফেক্টেড আর্টারি, মোস্ট কমনলি এফেক্টেড আর্টারি 70% কেসেসে হচ্ছে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। এটা এসবিএ। ওকে, এটা এসবিএ দাগাবে। সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারিটা সবচাইতে বেশি ডিজিজড আর্টারি, এটা আমরা মনে রাখবো। তারপরে কি? পরে হতে পারে বাটক অথবা থাইয়ের অ্যাওর্টো আইলিয়াক ডিজিজ বলি আমরা এটাকে। ওকে, আরেকটা জিনিস আমরা সামনে দিয়ে পড়বো, সেটা হলো লেরিক সিনড্রোম। এটা কিন্তু এসবিএ তে চলে আসে পেপার 3 তে। লেরিক সিনড্রোম একটা সুন্দর করে স্টেম বানায় দিবে। কি কি থাকে? বাটক ক্লডিকেশন থাকে। হ্যাঁ, বাটক রিজিয়নে খুব পেইন থাকে। সাথে কি থাকবে? সেক্সুয়াল ইম্পর্টেন্সি। সেক্সুয়াল ইম্পর্টেন্সি থাকবে ডিউ হুইচ ইজ সেকেন্ডারি টু আর্টেরিয়াল ইনসাফিসিয়েন্সি। মানে লেরিক সিনড্রোমে একটা ট্রায়াড থাকে। এগুলো আমরা মনে রাখবো কম্পোনেন্ট গুলো, আসলে একটু একটা দুইটা সিনড্রোম পেপার 3 তে সিস্টেমিক প্যাথোলজিতে চলে আসে। তো নাম্বার হচ্ছে কি থাকবে? এই পেশেন্টার আর্টেরিয়াল ইনসাফিসিয়েন্সি থাকবে। 2 নাম্বার ট্রায়াডের কন্টেন্ট হচ্ছে তার বাটক ক্লডিকেশন থাকবে, বাটক রিজিয়নে ব্যথা। ওকে, ক্লডিকেশন পেইন থাকবে। 3 নাম্বার হচ্ছে সেক্সুয়াল ইম্পর্টেন্সি থাকবে। ওকে, এই জায়গাগুলো আমরা একটু মনে রাখ, এটাকে বলা হয় লেরিক সিনড্রোম।
তাহলে এই এসবিএটা আমরা একদম মাথায় গেঁথে নিব যে সবচাইতে বেশি আর্টারিয়াল ইনসাফিসিয়েন্সির ক্ষেত্রে সবচাইতে বেশি ডিজিজড আর্টারি কোনটা? সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি, এটা আমাদের এসবিএ। যদি জানতে চায় সেকেন্ড মোস্ট কমন আর্টারি কোনটা? অ্যাওর্টো আইলিয়াক সেকশনটা, অ্যাওর্টো আইলিয়াক ডিজিজ। ওকে, শেষ। তাহলে আমরা কয়েকটা এসবিএ পড়ে নিলাম পেপার 3 এর জন্য। গেল। পরে কি ওই ইন্টারমিটেন্ট ক্লডিকেশনটা যখন প্রোগ্রেস করে যাবে সামনে দিয়ে, তখন এটা হয়ে যাবে রেস্ট পেইন। পেশেন্ট কোনো কিছুতেই আরাম পাবে না, রেস্ট নিলেও পেইন হবে তখন। ওকে, আচ্ছা। তো হ্যাঁ, পেইন ইজ ওয়ার্স অ্যাট নাইট অ্যান্ড মানে যখন একটু ঝুলায় রাখবে পাটা অথবা চেয়ারে ঘুমোলে তখন হচ্ছে একটু আরাম পাবে, আদারওয়াইজ সব কন্ডিশনেই পেশেন্টের ব্যথা থাকবে। ওকে, এটা রেস্ট পেইনের ক্ষেত্রে হয়। পরবর্তী ধাপটা হয়ে যায় পেশেন্টের যখন আর প্রোগ্রেস করা যাবে তখনই শেষ শেষ পচা শুরু হয়ে যাবে, তখন নন হিলিং আলসার হবে। কোন কোন জায়গায়? ডরসাম অফ দ্য ফিট, স্টিন অফ দ্য টিবিয়া, অ্যারাউন্ড দ্য ম্যালিওলাই, এই সাইট গুলো আমরা মনে রাখবো। ওকে, আচ্ছা, গেল। তারপরে চলে আসি কালার, টেম্পারেচার, সেন্সেশন, মুভমেন্ট, এগুলা সব চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এগুলো আমার লাগতেছে না। এখানের মধ্যে দেখেন কিছু কথা বলা আছে। The capillary refill time may be elicited by pressing the skin of the heel or toe pulp, causing blanching. Press for 5 seconds and then release, color return হবে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। এই জিনিসটা আমরা জানি, জাস্ট এখানে বলছে, আমরা দেখতাম না এমবিবিএস লাইফে ক্যাপিলারি রিফিল টাইম আমাদের জেনারেল এক্সামিনেশনের একটা পার্ট ছিল। আমরা নেইল পেডে প্রেস করে রাখতাম, এখানে বলা হচ্ছে 5 সেকেন্ড প্রেস করে রাখবো, ছেড়ে দিব, পিঙ্ক কালার রিটার্ন যদি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে করে যায় ঠিক। যদি 10 সেকেন্ডও পার হয়ে যায়, অনেক বেশি সময় ধরে দেখা যাচ্ছে যে কালার রিটার্ন করতেছে না, মানে ইস্কেমিয়া। ওকে, আচ্ছা, এগুলো কিন্তু অনেক কাজে দেয় এই ধরনের পেশেন্ট ডায়াগনোসিসের ক্ষেত্রে। এই ছোট ছোট এক্সামিনেশন গুলো অনেক ইন্ডিকেটিভ। ওকে, আচ্ছা, তাহলে এগুলো একটু মনে রাখ। গেল। তারপরে হচ্ছে আর্টেরিয়াল পালসেস। আর্টেরিয়াল পালসেস কোন কোন জায়গার পালস দেখবো এগুলো মনে রাখতে হবে। It is standard practice to examine the femoral, popliteal, posterior tibial, arteria dorsalis pedis together with the abdomen for an aortic aneurysm which may coexist with lower limb occlusive disease. মানে এখানে বলতেছে যে লোয়ার লিম্বে যদি আমরা পালসেশনে কোনো ঝামেলা পাই, অবশ্যই অ্যাওর্টিক মানে অ্যাবডোমেনের পালসেশনটাও দেখতে হবে, কারণ একই সাথে অ্যাওর্টিক এনিউরিজমটাও অনেক ক্ষেত্রে কোএক্সিস্ট করে যায়। আরেকটা জিনিস বলি, পড়াশোনার পার্ট 1 আসলে এখন পাস রেট অনেক কমে গেছে। কেন? কিছু জায়গা আছে, কিছু মানে ট্রিকি জায়গা আছে, কিংবা পড়াশোনার কিছু টেকনিক আছে। এটা দেখেন, আমি কয়েকটা আর্টারির কথা বলছি, ফিমোরাল, পপলিটিয়াল, পোস্টেরিয়র টিবিয়াল, আর্টারিয়া ডরসালিস পেডিস, এগুলো সার্জিক্যাল ইম্পর্টেন্ট আর্টারি। অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ইনফেরিয়র ভেনা কাভা, পোর্টাল ভেইন, এগুলো সার্জিক্যাল ইম্পর্টেন্ট। যখনই এগুলোর নাম দেখবেন বেইলিতে কিন্তু প্রতিটা চ্যাপ্টারে মিনিমাম 3 থেকে 4 বার হলেও এই ঘুরে ফিরে এই কয়েকটা আর্টারির নাম আছে। সো অবশ্যই এরা কাদের ব্রাঞ্চ, এদের টুকটাক কোর্সে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে এগুলো জানা উচিত, এবং এই জিনিসগুলো থেকেই প্রশ্ন হয়। সো আমরা কি করি, গদবাঁধা পড়তে লেগে যাই, একদম একটানা পড়তে লেগে যাই। এইভাবে করে আসলে পরীক্ষার হলে বসে কোরিলেশন হয় না। সো ফিমোরাল আর্টারি, পপলিটিয়াল আর্টারি, আর্টারিয়া ডরসালিস পেডিস, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, এগুলো কার ব্রাঞ্চ, কোথা থেকে আসতেছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে, কিংবা তাদের কোনো ব্রাঞ্চ থেকে থাকলে সার্জিক্যালি ইম্পর্টেন্ট কোন ব্রাঞ্চটা আছে, এগুলো অবশ্যই জানবেন। ওকে, গেল। পরে চলে আসছি, এটা 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 পড়বো। এই বক্সটা না চেঞ্জ করে ফেলছে। এটা হলো ফিচার্স অফ ক্রনিক লিম্ব আর্টারিয়াল স্টেনোসিস অর অক্লুশন। এটা এমসিকিউ এর জন্য দরকার। কি কি ফিচার থাকে? ওই যে বললাম, ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, রেস্ট পেইন, আলসার, গ্যাংগ্রিন, ডিপেন্ডেন্ট রুবর অর সানসেট ফুট। এটা হচ্ছে কি, যে এই জিনিসটা হলো পেশেন্ট হচ্ছে শুয়ে থাকে, পাটা উপরে তুলতে বলা হয়। তো পাটা উপরে তুললে দেখা যায় যে পেশেন্টের ওই ইয়েটা কি বলো এটারে, ফুটের এরিয়াটা হচ্ছে পেইল হয়ে যায়, যাদের এই মানে স্টেনোসিসের সমস্যা থাকে। এবং যখন সে আবার নর্মাল করবে, পাটা ইয়েতে শোয়াবে, তারপরে হচ্ছে ওই কালারটা আবার ফেরত আসে। এজন্য এটা হচ্ছে ডিপেন্ডেন্ট রুবর অথবা সানসেট ফুট বলা হয়। ওকে, এটা একটা। তারপরে হলো আর্টেরিয়াল পালসেশন ডিমিনিশড অর অ্যাবসেন্ট, আর হচ্ছে স্লো ক্যাপিলারি রিফিল টাইম থাকে, আর্টেরিয়াল ব্রুই থাকে। ওকে, আর্টেরিয়াল ব্রুই পাওয়া যায়।
এটা এমসিকিউ এর জন্য আমরা এই বক্সটা পড়বো। শেষ। তারপরে কি, তারপরে পড়বো হচ্ছে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে তেমন একটা কিছু না, এখানে মধ্যে এই জিনিসটা একটু পড়বো। ওই একটা কথাই বলছি না, এই পুরাটা বক্স দরকার নাই পড়ার, এই জায়গাটা একটু পড়ে নিব। ওই যেটা বলছি সেটাই, লেরিক সিনড্রোমের কথা এখানে বলা আছে যে অটো আইলিয়াক সাইটের অবস্ট্রাকশন হলে ধরেন বাটাক রিজিয়নে ক্লডিকেশন থাকলো, সাথে পেশেন্টের সেক্সুয়াল ইম্পর্টেন্সি থাকলো, এটাকে আমরা বলবো লেরিক সিনড্রোম। জাস্ট এই জায়গাটা বললেই হয়, আর কিছু লাভ নাই বক্সে। গেল। পরে হচ্ছে আচ্ছা, টেস্ট কি কি করব আমরা? ওই এনিমিয়া নরমাল সব ধরনের টেস্টই করতে দিতে হবে। হ্যাঁ, আপনার হচ্ছে ডায়াবেটিস, এনিমিয়া, রেনাল ডিজিজ মানে ক্রিয়েটিনিন, তারপর হচ্ছে লিপিড প্রোফাইল, সিবিসি সবই করতে দিতে হবে, সাথে হচ্ছে ইউরিয়া, ইলেকট্রোলাইটস এগুলো দেখতে দিব, আর ইসিজি করতে দিব। ওকে, আচ্ছা। তো এগুলো কেসেসে সবচাইতে ভালো ইনভেস্টিগেশন হচ্ছে ডুপ্লেক্স। ওকে, মানে ডপলার, যেটা হ্যান্ডি ডপলার আল্ট্রাসাউন্ড প্রোব ইজ ভেরি ইউজফুল। এটা হচ্ছে আসলে ওই যে ব্লাড ফ্লোটা দেখাবে আর কি। এটা দিয়ে বোঝা যায় কি, যে ধরেন এক মানে সুন্দর করে কিন্তু ব্লাড ফ্লোটা দেখা যায়, ব্লাড ফ্লোটা দেখা যায়। একটা জায়গায় গিয়ে দেখলেন যে ব্লাড ফ্লোটা পাওয়া যাচ্ছে না, মানেই বোঝা যাচ্ছে এই জায়গাটাতে কোনো সমস্যা আছে, ব্লক আছে, এই জন্যই কোনো ব্লাড ফ্লোর সাইন এখানে দেখা যাচ্ছে না। ওকে, আচ্ছা। এবং আরেকটা জিনিস, এটা অনেক ভালো কাজ করে এটাতে, দেখা যায় যে অনেক হেলদি পার্সন থাকে, ওবেস পার্সন থাকে, এদের ক্ষেত্রে কিন্তু তেমন একটা এক্সামিনেশন করে পালসেশন পাওয়া যায় না। হ্যাঁ, এত ওবেস থাকে যে মানে কোনো আর্টেরিয়াল পালসেশন হাতে ফিলই হয় না, ওনাদের ক্ষেত্রে কিন্তু আবার এই হ্যান্ডি ডপলারটা খুব ভালো কাজ করে পালসেশনটা মানে ইয়েটা পেতে, আর্টারি গুলো দেখার ক্ষেত্রে আর কি। সেটাই। আচ্ছা, তারপরে চলে আসি, এই জায়গাটা আমাদের একটু লাগবে, অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেসার ইন্ডেক্স। এখানে মধ্যে চেঞ্জ করে ফেলছে হ্যাঁ ইনফরমেশন গুলো। তো আমি একটু বলি, সেটা হলো, এটা খুব ভালো একটা বেড সাইড টেস্ট। হ্যাঁ, কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট দেয় অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেসার ইন্ডেক্স। এখান থেকে এটা দিয়ে কি দেখা হয়, অ্যাঙ্কেল মানে অ্যাঙ্কেলের যে আর্টারি গুলো আছে এখানের মধ্যে হচ্ছে সিস্টোলিক প্রেসার আর ব্রাকিয়াল সিস্টোলিক প্রেসার, এই দুইটার একটা রেশিও মাপা হয়। তো আহ সবচাইতে বেশি মানে কোন কোন জায়গায় দেখা হয়, আর্টারিয়া ডরসালিস পেডিস, পোস্টেরিয়র টিবিয়াল অথবা পেরোনিয়াল আর্টারি। ওকে, আর ওইদিকে ব্রাকিয়াল আর্টারি, এগুলোতে দেখে একটা রেশিও মাপা হয়। নর্মাল ভ্যালিউ কত, এটা এসবিএ তে লাগবে। অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেসার ইন্ডেক্স, এটা নর্মাল ভ্যালিউ হচ্ছে 0.9 থেকে 1.4, 0.9 থেকে 1.4। 0.9 এর নিচে যদি থাকে, এটা ইন্ডিকেট করবে আর্টারিয়াল কোনো হেমোডাইনামিক্যালি সিগনিফিক্যান্ট আর্টারিয়াল লিশন আছে পেশেন্টের। ওকে, আর যদি 0.4 এর নিচে হয়, তাহলে সেটা হয়ে যাবে, ইন্ডিকেট করবে ক্রনিক লিম্ব থ্রেটেনিং ইস্কেমিয়া। ওকে, ক্রনিক লিম্ব থ্রেটেনিং ইস্কেমিয়া, এই জিনিসগুলো মনে রাখতে হবে। ওকে, 0.9 থেকে 1.4 হচ্ছে নর্মাল ভ্যালু। 0.9 এর নিচে থাকলে বুঝতে হবে আর্টারিয়াল সিগনিফিক্যান্ট আর্টারিয়াল ডিজিজ আছে, আর 0.4 এর নিচে মানে একদম ক্রিটিক্যাল কন্ডিশন, ক্রিটিক্যাল লিম্ব থ্রেটেনিং ইস্কেমিয়া। তাহলে এই কয়েকটা ইনফরমেশন আমরা জানলাম। আচ্ছা, এ ড্রপ ইন দ্য রেস্টিং আর্টারিয়াল ব্রাকিয়াল প্রেসার ankle brachial pressure index of more than 20% after exercise is indicative of flow limiting arterial disease. আচ্ছা, এত ইয়ের লেভেলে যেতে হবে না, তবে এখানের মধ্যে একটা জিনিস হচ্ছে যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় ফলসলি এলিভেটেড অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেসার ইন্ডেক্স পাওয়া যেতে পারে। ওকে, এটা মনে রাখবো। এত কঠিন জিনিস আমরা মনে রাখতে যাব না, কারণ এই এবিআই থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসে নাই, কিন্তু আসার সম্ভাবনা আছে এই জায়গাটা থেকে। তো আমরা এটা পড়ে রাখবো যে অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেসার ইন্ডেক্স কি। আমরা হচ্ছে অ্যাঙ্কেলের আর্টারিয়া ডরসালিস পেডিস অথবা পেরোনিয়াল আর্টারি অথবা পোস্টেরিয়র টিবিয়াল আর্টারির প্রেসার মাপি, আর ওইদিকে ব্রাকিয়াল আর্টারির প্রেসার মাপি। মাপার পরে একটা রেশিও বের করি। নর্মাল রেশিও কত, 0.9 থেকে 1.4। কোনটা কি ইন্ডিকেট করে, 0.9 এর নিচে থাকলে সিগনিফিক্যান্ট আর্টারিয়াল ডিজিজ, 0.4 এর নিচে থাকলে ক্রনিক লিম্ব থ্রেটেনিং ইস্কেমিয়া। শেষ। অনেক ক্ষেত্রে আমরা ফলসলি এলিভেটেড রেজাল্ট পেতে পারি। কাদের ক্ষেত্রে,
ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। শেষ, আর বেশি কিছু লাগবে না এখান থেকে। ওকে, তারপরে চলে আসি, ওই যে বললাম ডপলার আল্ট্রাসাউন্ড যেটা, এটাতে আমরা আসলে কালার চেঞ্জটা দেখি, মানে ডিরেকশন অ্যান্ড ভেলোসিটি অফ ব্লাড ফ্লো, ডিরেকশন অ্যান্ড ভেলোসিটি অফ ব্লাড ফ্লো। ওকে, উইথ এরিয়াস অফ হাই ফ্লো ইউজুয়ালি ইন্ডিকেটিং এ স্টেনোসিস। আচ্ছা, একটা জায়গায় আসলে ওই যে কম ব্লাড ফ্লো পাওয়া যাচ্ছে, এই জায়গা বুঝতে হবে যে হয়তোবা এটা স্টেনোসড হয়ে গেছে, কিন্তু একটা জায়গার পরে আর কোনো ব্লাড ফ্লো নাই, মানে ওই জায়গাটাতে অক্লুশন আছে, যার কারণে আর পরে ব্লাড ফ্লো পাওয়া যাচ্ছে না, ব্লাড যেতে পারতেছে না, এগুলো বোঝা যায়। ওকে, আচ্ছা, ওকে। আসলে এই ফ্যাসিলিটি গুলো যদি সব জায়গায় অ্যাভেলেবল থাকতো, কত মানুষের লাইফ যে বাঁচতো ক্রনিক ডিসএবিলিটি গুলো থেকে। যেমন এই যে স্ট্রোকের পেশেন্ট গুলো, একটা যদি ক্যারোটিড ডুপ্লেক্স করাতে পারতো ওই ইমিডিয়েট বেসিসে, অনেক বড় ধরনের স্ট্রোক থেকে বেঁচে যেত মানুষ। কিন্তু এগুলো তো আসলে সব জায়গায় অ্যাভেলেবল নাই, এবং ম্যান পাওয়ার নাই, অনেক সমস্যা। কিন্তু এগুলো অনেক মানে ভালো এভলিউশনারি চেঞ্জ আসলে এই জিনিসগুলো, ডপলার গুলো। আচ্ছা, তারপরে চলে আসি ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা একটা এসবিএ। ওকে, claudication is often a marker of silent coronary arterial disease whose extent correlates with the ABI। মানে প্রশ্নটা এরকম করবে যে সাইলেন্ট করোনারি আর্টেরিয়াল ডিজিজের মার্কার নিচের কোনটা? ক্লডিকেশন। ওকে, এটা আমরা মনে রাখবো। এখন আসি এ ধরনের আর্টেরিয়াল ডিজিজ গুলোর ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কি কি আছে, মডিফায়েবল, নন মডিফায়েবল। ওকে, মডিফায়েবল মানে হচ্ছে যেগুলো চেঞ্জ করা সম্ভব, স্মোকিং বাদ দেওয়া যায়, ডিএম কন্ট্রোল করা যায়, হাইপারটেনশন কন্ট্রোল করা যায়, হাইপার লিপিডেমিয়া এটাও কন্ট্রোল করা যায়, এগুলো হচ্ছে মডিফায়েবল। কন্ট্রোল করতে পারবো না কোনগুলো? বয়স কন্ট্রোল করতে পারবো না, রেস কন্ট্রোল করতে পারবো না, কোনো জেনেটিক ফ্যাক্টর যদি থাকে এটা, কিংবা জেন্ডার মেল অর ফিমেল, এগুলো কন্ট্রোল করা যাবে না, এগুলো নন মডিফায়েবল ফ্যাক্টর। ওকে, আচ্ছা। তার এখানে এরপরে আর কি বললো, ট্রিটমেন্টের ক্ষেত্রে ওই সেমই, যে কোমরবিডিটি থাকলে সেটা ট্রিট করব, সিমটোমেটিক রিলিফ, এগুলো কিছু না, আমরা এটা মনে রাখবো, একটু এমসিকিউ চলে আসতে পারে যে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর কি কি আছে। আচ্ছা, তারপরে চলে আসি নন সার্জিক্যাল ম্যানেজমেন্ট। এটা একটু মনে রাখা যায় যে এটা হচ্ছে এক্সারসাইজ করতে হবে, একটা স্ট্রাকচার্ড এক্সারসাইজ প্রোগ্রাম পেশেন্টকে শিখাই দিতে হবে, যেটা প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট 2 ঘন্টা করে পেশেন্ট করবে ফর কনজিকিউটিভ 3 মান্থস। এটার সাথে স্মোকিং সিজেশন, এটা একসাথে মিলে জিনিসটা ইমপ্রুভ করবে, আদারওয়াইজ একটা ছাড়া আরেকটা সম্ভব না। এবং ডায়াবেটিক পেশেন্ট হলে সেটাও কন্ট্রোলে রাখতে হবে, এই জিনিসটাই। আচ্ছা, তারপরে কি, হ্যাঁ, এটা হলো, এটা ফার্মাকোলজিতে অনেক সময় চলে আসতে পারে যে বিটা ব্লকার, হ্যাঁ, বিটা ব্লকার অনেক সময় ক্লডিকেশন এক্সাজারবেট করে থাকে। সো এজন্য বিটা ব্লকার কিন্তু অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে আমরা দেই না, ঠিক তেমনি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেটেড, আমরা দেই না এটা। ওকে, এটা এক্সাজারবেট করে ফেলে, সো এটা মনে রাখবো। আচ্ছা, এখানে আমি একটা জিনিস লিখে দিলাম যে স্মোকিং সিজেশনের জন্য কিন্তু ড্রাগ আছে। একটা ড্রাগের নাম মনে রাখতে পারি আমরা, বুপ্রোপিয়ন। হ্যাঁ, বুপ্রোপায়ন অথবা বুপ্রোপিয়ন, এটা হচ্ছে স্মোকিং সিজেশনে ইউজ করা যায়। আচ্ছা, এখান থেকে আর কি আছে? এখান থেকে আর তেমন একটা ইম্পর্টেন্ট কিছু নাই। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, এই যে ধরেন স্টেনোসিস বা অক্লুশন হলে আমরা হচ্ছে ওই যে হার্টে যেরকম আমরা বাইপাস করি, ঠিক তেমনি এরকম আর্টারিয়াল ডিসঅর্ডার হলেও এরকম বাইপাস করার ব্যবস্থা আছে। তো এগুলো ক্ষেত্রে আমরা ওই সেম গ্রাফটাই ইউজ করি। কি ধরনের গ্রাফ সবচাইতে ভালো কাজ করে, যেটা সেটা হচ্ছে অটোলোগাস গ্রেট স্যাফানাস ভেইন, এটা হচ্ছে বেস্ট রেজাল্ট দিবে। এবং ভালভ ডিসরাপশনের পরেও এটা আসলে ভালো কাজ করে থাকলেও, এটা তো এটা মনে রাখবো আমরা, গ্রেট স্যাফানাস ভেইন গ্রাফট হিসাবে অনেক ভালো এফিকাসি দেয়। ওকে, গ্রেট স্যাফানাস ভেইন বা লং স্যাফানাস ভেইন। আচ্ছা, আমাকে বলেন তো দেখি আপনারা, যে আমি কি আপনাদেরকে চ্যাপ্টার গুলো পড়াইছি? ভেনাস কন্ডুইট, হ্যাঁ, পড়ানোর তো কথা,
পড়াইছি আই থিঙ্ক। বলেন তো দেখি আমাকে যে ভ্যানাস গ্রাফট গুলোর নাম বলেন তো দেখি। একটা তো হচ্ছে গ্রেট স্যাফানাস ভেইন, আর কি কি ভ্যানাস গ্রাফট নেওয়া যায়? দুইটা আছে, আর বলতে পারবেন কি কেউ? এনিওয়ান? আর কি কি ভ্যানাস গ্রাফট নেওয়া যায়? এগুলো কিন্তু এসবিএ তে অনেক আসে। আর্টেরিয়াল কন্ডুইট, ভেনাস কন্ডুইট মানে আর্টারিয়াল গ্রাফট কোন কোন আর্টারি থেকে মোস্ট কমনলি নেওয়া হয় বাইপাসের জন্য, কিংবা ভেনাস গ্রাফট গুলো কোন কোন ভেইন থেকে মোস্ট কমনলি নেওয়া হয়। ইনভেরিয়েবলি প্রতি বছর একবার না একবার আসবেই এসবিএ তে এগুলো। ওকে, বলতে পারবেন কি কেউ ভেনাস গ্রাফট মানে গ্রেট স্যাফালাস ভেইন তো হচ্ছে মোস্ট কমনলি এটাই নেওয়া হয়। এটা ছাড়া আর কি কি অপশনস আছে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। শর্ট স্যাফানাস ভেইন, ইয়েস। শর্ট স্যাফানাস ভেইন ছাড়া আর কি আছে? ফিমোরালটা মানতে পারলাম না, আর কি আছে শর্ট স্যাফানাস ছাড়া? আরেকটা হচ্ছে স্যাফালিক ভেইন, ঠিক না? স্যাফালিক ভেইন থেকে নেওয়া যায় না? স্যাফালিক ভেইন থেকে নেওয়া যায়। এটা বেইলিরই কথা বলতেছে, বেইলিতে তিনটার কথাই লেখা। ওকে, ওকে। তারপরে চলে আসি। আচ্ছা, এটা একটু জেনে রাখবো আমরা, হ্যাঁ। বক্স নাম্বার এটা 2*61.2। এটা হলো সিমটোমেটিক কোন কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা ক্যারোটিড এন্ডার্টারেক্টমি করতে পারি। ওকে, ওই যে কন্ট্রাল্যাটারাল ফেসিয়াল প্যারালাইসিস, ইপসিল্যাটারাল এমিউরোসিস ফিউগাক্স, এটা রেটিনাতে হয়। হ্যাঁ, তারপরে আর্ম অর লেগ প্যারালাইসিস, হেমিয়ানোপিয়া, ডিসপেশিয়া, সেন্সোরিয়াল ভিজুয়াল ইনঅ্যাটেনশন, এটা হচ্ছে একদম নাইস টু নো। কিন্তু এই জায়গাটা এমসিকিউ তে যদি দিয়ে দেয় আমাদেরকে একটু চেঞ্জ করে, ধরেন এখানে ইপসিল্যাটারালের জায়গা কন্ট্রাল্যাটারাল দিয়ে দিল, সো একটু আমরা এই জায়গাটা রিডিং দিয়ে রাখবো। ওকে, আচ্ছা। গ্যাংগ্রিন, গ্যাংগ্রিন, এই গ্যাংগ্রিনের টপিকটা আসলে 3-4 চ্যাপ্টারে দেওয়া বেইলিতে, হ্যাঁ, মাইক্রোর 2টা চ্যাপ্টারেও দেওয়া আছে। সো মিক্স করে পড়তে হয়। এখানের মধ্যে হচ্ছে গ্যাংগ্রিনটা হলো পচে যাওয়া, আর কিছু না। টিস্যু মানে ম্যাক্রোস্কোপিক্যালি ডেথ, মানে এটা হলো খালি চোখে মৃত একটা টিস্যু, খালি চোখে দেখা যাচ্ছে এই জায়গাটা মরে গেছে, পচে যাচ্ছে। এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক পোর্শন অফ দ্য টিস্যু which turns black because of the breakdown of hemoglobin and the formation of iron sulfide. Iron sulfide, okay, formation of iron sulfide. এটা এই জিনিসটা একটু মনে রাখবো আমরা। এখানে কি হয়, এখানে হিমোগ্লোবিন ব্রেকডাউন হয় গ্যাংগ্রিন হলে, ওই জায়গাটাতে হিমোগ্লোবিন ব্রেকডাউন হয়ে তৈরি হয়ে যায় আয়রন সালফাইড। এই আয়রন সালফাইডের আয়রনটা কি করে, ব্ল্যাকেনিং করে, আর সালফাইডটা দুর্গন্ধ সৃষ্টি করে। ওকে, আচ্ছা। তো এটা ম্যাক্সিমাম হচ্ছে কেসেসে দেখা যায় ডিস্টাল পোর্শনটা বেশি এফেক্টেড হয়। কেন? কারণ আমাদের এই যে আর্টারিয়াল অক্লুশন বা স্টেনোসিস, এগুলো পেরিফেরির যে ছোট ছোট আর্টারি গুলো আছে এগুলোকে আগে এফেক্ট করে বেশি। এজন্য পেরিফেরিতে বেশি দেখা যায়, ডিস্টাল পোর্শনে আগে হয় এটা। আচ্ছা, তারপরে হচ্ছে গ্যাংগ্রিন আমরা জানি দুই ধরনের, আর সার্জিক্যালি বলতে গেলে গ্যাংগ্রিন তিন ধরনের। একটা হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন, একটা হচ্ছে ময়েস্ট গ্যাংগ্রিন, একটা হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন, ঠিক না? গ্যাস গ্যাংগ্রিন সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আমাদের সার্জারির ক্ষেত্রে। তো ড্রাই গ্যাংগ্রিন হচ্ছে ব্লাড স্ট্রিম, মানে ওই জায়গাটার ইয়েটা কমে যায়, আর্টারি অক্লুশন হয়ে যায় ওই জায়গাটাতে। আর ওয়েট গ্যাংগ্রিন তো এসে ওই জায়গাটাতে এসে সুপারেটেড ইনফেকশন হয়ে একদম লিকুইফেক্টেড হয়ে যায়, ঠিক না? মানে পাস ফর্মেশন হয়ে যায় ওইটাতে। আর গ্যাস গ্যাংগ্রিনে আমরা পাই ক্র্যাপিটেশন। এখন আমাকে বলেন, একদম সহজ জিনিস এসবিএ তে চলে আসে, গ্যাস গ্যাংগ্রিনের পজিটিভ অর্গানিজমের নাম কি? গ্যাস গ্যাংগ্রিনের পজিটিভ অর্গানিজমের নাম কি বলেন? এটা বলতে বলতে আমি দুইটা জিনিস একটু ইনফরমেশন এখানে লিখে ফেলি, এগুলো এমসিকিউ তে লাগবে। রাইটে হচ্ছে, বলেন বলেন গ্যাস গ্যাংগ্রিনের অর্গানিজমের নাম বলেন।
হ্যাঁ, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। ওকে, ভেরি গুড ভেরি গুড, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। আচ্ছা, এটা হচ্ছে কি করে, গ্যাস ফর্মেশন করে, যেটার কারণে আমরা হচ্ছে ক্র্যাপিটেশনস পাই। সো তিনটা জিনিস আমরা মনে রাখবো সহজে, কি কি, যে হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, ক্লস্ট্রিডিয়াম বলছি অথবা পারফিনজেন্স একই। আচ্ছা, ড্রাই গ্যাংগ্রিনে কি হয়, অ্যাথেরোস্ক্লেরোটিক অক্লুশন হবে। ওয়েট গ্যাংগ্রিনে কি হয়, ওই জায়গাটাতে এসে মানে আর্টারিটা অক্লুশন হয়ে সেখানে ইনফেকশন হয়ে পাস ফর্মেশন হয়ে যাবে। আর গ্যাস গ্যাংগ্রিনে কি হবে, গ্যাস ফর্মেশন হবে, ক্র্যাপিটেশন হবে, শেষ গেল। তারপরে চলে আসি লাইন অফ ডিমার্কেশন। হ্যাঁ, লাইন অফ ডিমার্কেশনটা আসলে মানে হেলদি টিস্যু থেকে ডেড টিস্যুর একটা লাইন সৃষ্টি হয়ে যায়, সেটা আসলে ড্রাই গ্যাংগ্রিনে হয়, ওয়েটে হয় না। ওয়েটে সব একাকার, মিলেমিশে একাকার ওই, আর ইয়েতে তো একদম ডিস্ট্রয় হয়ে যায়, ডিস্ট্রাকটিভ হচ্ছে গ্যাস গ্যাংগ্রিনে, ঠিক না? আচ্ছা, নেইবারিং টিস্যু, হ্যাঁ, ডিমার্কেশন থাকে না ড্রাই গ্যাংগ্রিনের মতো। আচ্ছা, তাহলে এই কয়েকটা জিনিস আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলো মনে রাখবো। গেল, গ্যাংগ্রিনের ট্রিটমেন্ট এগুলো হচ্ছে জাস্ট আমরা সার্জিক্যাল কেসেস এর জন্য লাগে, যে কিছুই না, জাস্ট রেগুলার হচ্ছে এটা একটা হাই কাভারেজে রাখতে হবে, হাই অ্যান্টিবায়োটিক কাভারেজে রাখতে হবে, একটু ব্রাইটমেন্ট করতে হয়, এবং আলটিমেটলি দেখা যায় যে খুব বেশি এক্সটেনশন থাকলে বা সিভিয়ার থাকলে ওই অ্যাম্পুটেশনই করা লাগে। আচ্ছা, আর ডায়াবেটিক থাকলে তো অবশ্যই এই পেশেন্টের আরবিএস কন্ট্রোলে রাখতে হবে। আহ, আচ্ছা গেল, তারপরে হচ্ছে ডায়াবেটিক গ্যাংগ্রিন। আচ্ছা, এই জায়গাটা থেকে কি হয়, এমসিকিউ আসে, এসবি এর জন্য ইম্পর্টেন্ট, জাস্ট তিনটা জিনিস মনে রাখা, আর কিছু না, কঠিন করে এটা মনে রাখার দরকার নেই। তিনটা সেক্টর রেসপন্সিবল এই ডায়াবেটিক গ্যাংগ্রিনের জন্য। এক নাম্বার ইস্কেমিয়া, এক নাম্বার ইস্কেমিয়া, দুই নাম্বার পেরিফেরাল সেন্সরি মোটর নিউরোপ্যাথি। ডায়াবেটিক পেশেন্ট কিন্তু একটা সময় পরে নিউরোপ্যাথিক চেঞ্জ চলে আসে, ঠিক না, পেইন সেন্সেশন আস্তে আস্তে চলে যেতে থাকে। তো এক নাম্বার হচ্ছে ইস্কেমিয়া, দুই নাম্বার হচ্ছে পেরিফেরাল সেন্সরি মোটর নিউরোপ্যাথি, তিন নাম্বার হচ্ছে ইমিউনো সাপ্রেশন। ঠিক না, কেন ব্লাড সুগার হাই থাকে, এই ব্লাড সুগার হাই মানে হচ্ছে এটাই একটা ইনফেক্টিভ ফোসাই হিসেবে কাজ করে। এই তিনটা পয়েন্ট আমরা মনে রাখবো, দেখেন এখানেই পড়া হয়ে যাচ্ছে কিন্তু। ডায়াবেটিক গ্যাংগ্রিনের মেইন কজ কি, তিনটা। এক নাম্বার কি, ইস্কেমিয়া। দুই নাম্বার কজ কি, পেরিফেরাল সেন্সরি মোটর নিউরোপ্যাথি, সেন্সরি মোটর নিউরোপ্যাথি। ওকে, এখন এমসিকিউতে আপনাকে সেন্সরি নিউরোপ্যাথি দেখ, মোটর নিউরোপ্যাথি দেখ, সব ফলস। সেন্সরি মোটর নিউরোপ্যাথি দুইটাতেই সমস্যা। ওকে, এবং তিন নাম্বার ইমিউনো সাপ্রেশন। আচ্ছা গেল, তারপরে হচ্ছে এখান থেকে আমাদের আর কি লাগবে। আচ্ছা, তারপরে যে জিনিসটা লাগবে সেটা হলো এই জায়গাটা লাগবে, হ্যাঁ, হোয়াট আর দা, এখন হচ্ছে একিউট আর্টেরিয়াল অক্লুশন। একিউট কেস গুলোই হচ্ছে মানে এম্বোলিক ইভেন্ট, এগুলো এত একিউট কন্ডিশন, ট্রিট করারই সুযোগ পায় না, পেশেন্ট কোলাপস করে যায়। অ্যাম্বুলাস এত ডেঞ্জারাস জিনিস, মানে হচ্ছে হুটহাট একটা থ্রোম্বাস থেকে যখন এটা ছুটাছুটি করা শুরু করে দেয়, এটা যে কোনো জায়গায় ব্লক হয়ে যায়, তো আটকায় যায়। সবচাইতে বাজে হয় যখন এটা ব্রোঙ্কিয়াল ট্রিতে গিয়ে আটকায়, মানে খুব তাড়াতাড়ি কোলাপস করে ফেলে। হ্যাঁ, এই পালমোনারি এম্বোলিজমের পেশেন্ট গুলো, এগুলো অ্যাম্বুলাস খুব ডেঞ্জারাস। এজন্যই তো ডিভিটির পেশেন্ট পেলেই খুব কশাসলি, মানে খুব তাড়াতাড়ি ট্রিট করতে হয় ডিভিটির পেশেন্টদেরকে। হ্যাঁ, আচ্ছা, এম্বোলিক অক্লুশন, এটার ক্ষেত্রে দেখেন এগুলো আমাদের লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য সোর্সেস অফ এম্বোলাই, এম্বোলাইয়ের সোর্স কোন কোন জায়গা থেকে হতে পারে। লেফট এট্রিয়াম ইন কেস অফ এট্রিয়াল ফিব্রিলেশন, a left ventricular mural thrombus following MI, ভেজিটেশনস অন হার্ট ভালভ ইন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর পেশেন্টের হার্ট ভালভের থ্রোম্বাস থাকলে এটাকে আমরা বলি ভেজিটেশন, এটা ছুটে গিয়ে অ্যাম্বুলাস হতে পারে। তারপর এমআই এর ক্ষেত্রে মুরাল থ্রোম্বাস, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এর ক্ষেত্রে লেফট এট্রিয়াম থেকে থ্রোম্বাস যেতে পারে। তারপরে হচ্ছে থ্রোম্বাই ইন অ্যানিউরিজম এন্ড অন অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। ওকে, যে কোনো জায়গায় গিয়ে আটকায় যেতে পারে, যে কোনো জায়গায় ইস্কেমিয়া সৃষ্টি করে দিতে পারে। আচ্ছা, এখন এখান থেকে এডিশনাল আরেকটা ইনফরমেশন পড়ে ফেলি, এটা চলে আসে পরীক্ষায়। হ্যাঁ, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজি ফিচার বলে ফেলেন তো দেখি, একটা জাস্ট এসবিএ তে আসার মতো একটা পয়েন্ট বলেন, মোস্ট ইম্পর্টেন্ট সিঙ্গেল বেস্ট পয়েন্ট বলেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ওয়ান এন্ড অনলি ইসিজি ফিচার। ইসিজি তে আমরা দেখেই এটা চিনতে পারি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কোনটা। পড়ার সময় ডান বাম ইনফরমেশন একসাথে করে পড়বো, ওকে, তাহলেই মানে ইয়ে হয়।
বলে ফেলেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজি ফিচার একটা যদি জানতে চাই সিঙ্গেল বেসড কোয়েশ্চেনের জন্য কি হবে? এনিওয়ান? খুব সহজ, কিন্তু এটা আমরা একদম এমবিবিএস লেভেল থেকে পড়ে আসতেছি না? আমরা তো একটা দুইটাই পড়ি, হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া, এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এই টুক আর এমআই, এই তিন চারটাই তো আমরা বেশি ভালো করে পড়ি। ফিব্রিলেটরি ওয়েভ আর কি কেউ বলবেন? এত কঠিন জিনিস না কিন্তু। আমাদের কয়েকটা জিনিস থাকে না, আমাদের ইসিজির কম্পোনেন্ট কি, পি ওয়েভ থাকবে, কিউআরএস কমপ্লেক্স থাকবে, টি ওয়েভ থাকবে, এগুলোর মধ্যেই সহজ একটা জিনিস অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আমরা ইসিজি ফাইন্ডিং সিঙ্গেল বেস্টের জন্য দরকার। হুইচ ওয়ান? অ্যাবসেন্স অফ পি ওয়েভ। ওকে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কি থাকে? পি ওয়েভ থাকে না, অ্যাবসেন্স অফ পি ওয়েভ, শেষ। আচ্ছা, তাহলে এম্বোলাইয়ের সোর্স গুলো লাগবে। এখন এখানে মধ্যে বলার মতো হলো যে এই এম্বোলাই গুলো, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তো এই এম্বোলাই গুলো কোন জায়গায় ডিসলজ হলে কি কি করতে পারে? ওকে, দেখেন আর্ম এন্ড লেগ, ওই জায়গাটাতে গেলে ওই সেম জিনিস আমাদের একিউট লিম্ব ইসকেমিয়ার ফিচার্স গুলো করবে। ওকে, পেইন, প্যালোর, প্যারাস্থেসিয়া, প্যারালাইসিস, পালসলেসনেস, এগুলো করবে। ব্রেইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রেইনে আমরা জানি কি করে, এগুলো এম্বোলাই যদি গিয়ে ডিসলজ হয়ে যায়, হয় স্ট্রোক করতে পারে অথবা অল্প সময়ের জন্য স্ট্রোক লাইক ফিচার করতে পারে, দ্যাট ইজ ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। কথা হলো মোস্ট কমনলি কোন আর্টারিতে গিয়ে আটকায়? মিডল সেরেব্রাল আর্টারি, এটা এসবিএ। ওকে, মিডল সেরেব্রাল আর্টারি, শেষ। রেটিনা, রেটিনাতে গিয়ে যখন এম্বোলাই ডিসলজ হবে, এই কন্ডিশনটাকে বলা হয় এমিউরোসিস ফিউগাক্স, ফ্লিটিং ব্লাইন্ডনেস। ওকে, ছোট ছোট থ্রোম্বাস ওইখানে গিয়ে আটকায় যায় সেন্ট্রাল রেটিনাল আর্টারিতে, এবং এটা অল্প সময়ের জন্য ব্লাইন্ডনেস করতে পারে। হঠাৎ করে দেখবে অল্প কিছু সময়ের জন্য সে চোখে দেখতেছে না, এবং আলটিমেটলি এই অবস্ট্রাকশনটা যদি কিওর না করা হয় পার্মানেন্ট ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে। ওকে, আর তো সেম তোমার আপনার হচ্ছে মেজেন্টেরিক ভেসেল গুলোতে গিয়ে আটকালে ওই অ্যাবডোমিনাল ভিসেরা গুলোতে গ্যাংগ্রিন হয়ে যাবে। সো এগুলো আমরা পড়বো, হ্যাঁ, ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হতে পারে। গেল একিউট লিম্ব ইসকেমিয়া। আচ্ছা, এখানের মধ্যে ওই আগের মতো সবগুলো ফিচারই সেম। এখানের মধ্যে একটা জিনিস জানবো, ইসকেমিয়ার পেশেন্ট 6 ঘন্টার মধ্যে আমাদের কাছে আসলে আমরা এটা রিভার্স করতে পারবো, আদারওয়াইজ শেষ। তাহলে উইদিন 6 আওয়ার ইট ইজ রিভার্সেবল, আফটার 6 আওয়ার আর্টারিয়াল ইসকেমিয়া গুলো, লিম্ব ইসকেমিয়ার কেস গুলো ইরিভার্সেবল। ওকে, আচ্ছা, এই জিনিসটা নতুন অ্যাড করা 28th এডিশনে, এজন্য আমি বলবো একবার দেখে নিবেন। এটা হলো রাদারফোর্ড, এটা ভাস্কুলার সার্জনদের ক্ষেত্রে, ভাস্কুলার সার্জারির ক্ষেত্রে এটা হচ্ছে ওনাদের মেইন বই। তো এটার এই ক্লাসিফিকেশনটা তুলে দেওয়া হয়েছে যে আপনার কোন টাইপের গ্রেডে এরকম একিউট লিম্ব ইসকেমিয়ার হচ্ছে 3টা গ্রেড, 1, 2, 3। হ্যাঁ, 2 এর মধ্যে আবার এবি আছে। তো কোনটার ক্ষেত্রে কি টাইপের ডেফিসিয়েন্সি হয়। আচ্ছা, তো এটা মনে রাখবো আমরা, 3 নাম্বারটা সবচাইতে খারাপ, অ্যাম্পিউটেশন করা লাগে, আর বাকিগুলোর ক্ষেত্রে মোটামুটি ট্রিট করা যায়। এবং যেটা পড়বো সেটা হচ্ছে মানে একবার একটু রিডিং দিয়ে নিবেন এই জায়গাটা। হ্যাঁ, এখান থেকে আসলে প্রশ্ন কিরকম আসার মতো, এটা হলো যে জাস্ট একিউট লিম্ব ইসকেমিয়ার ক্ষেত্রে আমরা জানবো যে 3 ধরনের গ্রেডিং করা আছে। এটার মধ্যে 1 নাম্বার ক্যাটাগরিতে হচ্ছে মোটামুটি সেন্সেশন ইনটেক থাকে, এবং আর্টেরিয়াল, ভেনাস, ব্রুই মানে সিগন্যাল, এগুলো সবই ঠিক থাকে, ইমার্জেন্সি থ্রেট না, ভায়াবল থাকে। 2 নাম্বারটাতে আসলে হচ্ছে দেখা যায় যে ভেনাস সিস্টেমটা ঠিক থাকে, আর্টেরিয়াল সিস্টেমটাতে সমস্যা দেখা দেয় ডপলারে, এবং ইমিডিয়েটলি রিভাস্কুলারাইজেশন করতে হবে। আর 3 নাম্বারটাতে কোনো কিছুই পাওয়া যায় না, অ্যাম্পিউটেশন করা লাগে। এভাবে করে আমরা একটু এটা পড়ে নিব, যেহেতু নতুন একটা জিনিস অ্যাড করা হয়েছে এবারের এডিশনে, সো আমরা এটা দেখব। আচ্ছা, তারপরে চলে আসি। আচ্ছা, এই জিনিসটা একটু দেখেন যে অ্যাসেসমেন্ট অফ ফ্লো ইন দ্য লিম্ব ভেইনস ইনক্লুডিং দ্য গ্রেট স্যাফানাস ভেইন অ্যান্ড পপলিটিয়াল ভেইন, it can be useful as concurrent venous thrombosis is a very poor prognostic indicator. ওকে, এই দুইটা ভেইনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে থ্রোম্বোস এম্বোলাই আছে কিনা। ওকে, এগুলো থাকলে
প্রগনোসিস অনেক পুয়ার প্রগনোস্টিক ইন্ডিকেটর। ওকে, পপলিটিয়াল ভেইন, গ্রেট স্যাফানাস ভেইন, এই দুইটা মনে রাখ। ওকে, আচ্ছা তারপরে কি লাগবে? ট্রিটমেন্ট তো হচ্ছে ওই সেম, হ্যাপারিন দিতে হবে, তারপরে হচ্ছে অ্যাম্বোলেক্টমি, থ্রোম্বোলাইসিস, এগুলো করা যায়। আচ্ছা, এগুলো থেকে প্রশ্ন এরকম আসে না। গেল ওখানে এরকম সেম জিনিস। আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস দেখেন, খুবই ইম্পর্টেন্ট ফর এসবিএম। অ্যাম্বোলাই শুধুমাত্র থ্রোম্বাস ক্রিয়েট করতে পারে না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু প্যারাসাইটও অ্যাম্বোলাস হিসেবে কাজ করতে পারে। কি কি? টিনিয়া ইকাইনোকক্কাস, ফাইলেরিয়া স্যাঙ্গুইনিস, হোমিনিস, এটা মনে রাখবো। ওকে, কোন কোন ক্ষেত্রে প্যারাসাইটিক অ্যাম্বোলাইও আছে। একটার নাম হচ্ছে ওভা অফ টিনিয়া ইকাইনোকক্কাস, ফাইলেরিয়া স্যাঙ্গুইনিস হোমিনিস, ফাইলেরিয়া স্যাঙ্গুইনিস হোমিনিস। ওকে, আচ্ছা, আর অনেক রেয়ার বা টিউমার সেলও করতে পারে। এবং বনি ফ্র্যাকচার হলে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ধরেন অনেক বড় সড়ো অ্যাক্সিডেন্ট হইলো, পেশেন্টের বড় একটা মেজর বোন ফ্র্যাকচার হলো, সেখান থেকে ফ্যাট এম্বোলিজম কিন্তু হতে পারে। ওকে, সো বনি ফ্র্যাকচার হলে ফ্যাট এম্বোলিজম হতে পারে, টিউমার সেলের এম্বোলিজম হতে পারে, প্যারাসাইট দিয়ে এম্বোলিজম হতে পারে। ওকে, এটা গেল। তারপরে তো এয়ার এম্বোলিজম এগুলো লাগে। অ্যাম্পুটেশনে চলে আসি। হ্যাঁ, এম্পিউটেশন থেকে হচ্ছে সার্জিক্যালি, হচ্ছে সার্জিক্যাল প্রপার ইন্ডিকেশন থাকলে, যেটা পারপাসফুল লিম্ব লস, যেটা এম্পিউটেশন, কেটে দেওয়া আর কি হাত পা, সার্জিক্যাল ইন্ডিকেশন থাকলে সেটাই। আচ্ছা, এটার ক্ষেত্রে এটা আমরা পড়বো, হ্যাঁ, এমসিকিউ এর জন্য এটা পড়বো। ইনফিনিটি স্টার, এটা ইম্পর্টেন্ট অন 61.3, এটা হলো অ্যাম্পিউটেশন। ডেডলি লিম্ব এন্ড ডেড লস। ডেড লিম্ব মানে হচ্ছে যে এটা মরে গেছে, শেষ, এটা হলো গ্যাংগ্রিন। ডেডলি লিম্ব মানে হচ্ছে এটা এখনই কেটে ফেলে দিতে হবে, এটাকে যদি আমরা এই জায়গাটা থেকে না সরাই, এটা আশেপাশের যে ভালো জায়গাগুলো আছে সেটাকেও নষ্ট করে দিবে, এই জিনিসটাকে বলা হয় ডেডলি। আর ডেড লস মানে হচ্ছে যে আপনার মানে প্যারালাইজড, মানে এটার কোনো কাজই নাই এখন আর। হ্যাঁ, এটা থাকা না থাকা সমান, ডেড লস। হ্যাঁ, সো প্যারালাইসিস, সিভিয়ার রেস্ট পেইন উইথ আনরিকনস্ট্রাক্টেবল ক্রিটিক্যাল লেগ ইসকেমিয়া অথবা কন্ট্রাকচার ট্রমা। আরো আছে ফ্যান্টম লিম্ব পেইন, মানে ও না না, এটা হচ্ছে অ্যাম্পুটেশন করার পরের কমপ্লিকেশন। আচ্ছা, এটা বলতেছি। আচ্ছা, গেল। এখান থেকে আর কিছুর দরকার নাই, এগুলো কিছু ওই যে কাজ করার ক্ষেত্রে কথাবার্তা আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা একটু ইনফরমেশন জেনে রাখবো, সেটা হচ্ছে অ্যাম্পুটেশনের ক্ষেত্রে মেজর চয়েস হচ্ছে অ্যাবাভ এন্ড বিলো নি অ্যাম্পুটেশন। ওকে, অ্যাবাভ নি অথবা বিলো নি। তবে একটা জিনিস হচ্ছে ভালো কোনটা, বিলো নি অ্যাম্পুটেশন। বিলো নি অ্যাম্পুটেশনটা যদি করা হয় এটা পেশেন্টের জন্য ভালো, কারণ এরকম বিলো নি অ্যাম্পুটেশন, নি জয়েন্টটাকে প্রিজার্ভ করে এর নিচে দিয়ে কেটে দিলে দেখা যায় ওই নি জয়েন্টের সাথে প্রস্থেটিক লেগ লাগায় পেশেন্ট ভালোভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন। কিন্তু অ্যাবাভ নির ক্ষেত্রে তো আর এই ইয়েটা থাকে না, চান্সটা থাকে না। সো দুইটার মধ্যে ভালো চয়েস কোনটা, বিলোনি। যদি ইন্ডিকেশন থাকে সবসময় বিলোনি করা উচিত। এটাই গেল। তারপরে চলে আসি এনিউরিজম। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারটা। হ্যাঁ, এনিউরিজম। এখান থেকে হচ্ছে এনিউরিজম হলো, ধরেন এই একটা আর্টারি, সুস্থ আর্টারি, আর এই হচ্ছে এনিউরিজাল, মানে এনিউরিজমাল আর্টারি, করে একটা জায়গা এরকম মোটু হয়ে গেছে, মানে ডাইলেটেড হয়ে গেছে, এটা হলো এনিউরিজম। তো মোর দ্যান 50% ইনক্রিজ যদি হয় ডায়ামিটারে, সেটা হচ্ছে এনিউরিজম। ওকে, আর যদি দেখেন এখানে দুইটা জিনিস, 50% অথবা এর বেশি, মোর দেন 50% অর ইকুয়াল টু 50% যদি ইনক্রিজ হয় ডায়ামিটার, তাহলে এটাকে আমরা বলি এনিউরিজম। আর যদি 50%-এর কম মোটু হয়, এই জায়গাটা কম ডাইলেটেড হয়, এটাকে আমরা বলি একটেশিয়া বা একটেটিক। ওকে, আচ্ছা, এখন এই এনিউরিজম অনেক ধরনের হতে পারে। একটা হলো এই এনিউরিজমটা, ধরেন আমরা আর্টারি জানি না, তিনটা লেয়ার আছে, টিউনিকা, ইন্টিমা, মিডিয়া, অ্যাডভেন্টিসিয়া। এখন যদি এই এনিউরিজমটা আপনার আর্টারির তিনটা লেয়ার নিয়েই, মানে ধরেন এই আর্টারিটা মোটু হয়ে গেছে, এখন সে তিনটা লেয়ারকে নিয়েই মোটু হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলি ট্রু এনিউরিজম। আর যদি দেখা যায় যে একটা লেয়ার নিয়ে মোটু হয়েছে, তাহলে সেটা হচ্ছে ফলস এনিউরিজম। আচ্ছা,
তারপরে হলো শেপ অনুযায়ীও বলা যায়, যেমন পুরাটা সার্কামফারেন্স, এই পুরাটা ধরেন এই হচ্ছে আর্টারি, তো এই আর্টারির পুরা সার্কামফারেন্স জুড়ে যদি হচ্ছে ডাইলেটেড হয়ে যায় সেটাকে বলবো ফিউজিফর্ম, আর হাফ সার্কামফারেন্স জুড়ে যদি ডাইলেটেড হয় সেটাকে বলি আমরা হচ্ছে কি বলে জানি ওটাকে স্যাকিউলার। আচ্ছা গেল এনিউরিজমের সাইট, এওটা ছাড়াও আর কই কই হতে পারে, এসবিএ এমসিকিউ সবকিছুর জন্য দরকার। ফিমোরাল, প্লিটিয়ালস, ক্লেভিয়ান আর্টারি, এক্সিলারি আর্টারি, ক্যারোটিড আর্টারি, সেরেব্রাল আর্টারি, মেজেন্টেরিক, স্প্লেনিক, রেনাল আর্টারি, এই জায়গাগুলোতে অ্যানিউরিজম হওয়ার চান্স বেশি থাকে, বেশি থাকে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস কি আপনারা জানেন কি জানেন না, যে এওটাতে তো মোস্ট কমনলি এনিউরিজম হয়, ঠিক না? তো এওটার কোন জায়গাটাতে সবচাইতে বেশি এনিউরিজম হয়? অ্যাবডোমিনাল এওটাতেই তো সবচাইতে বেশি এনিউরিজমের চান্স বেশি থাকে। তো এই অ্যাবডোমিনাল এওটার কোন জায়গাটাতে বেশি এনিউরিজম হয় জানেন? এক্সাক্ট সাইটটা কোনটা? এই চ্যাপ্টারটা একটু সময় নিয়ে পড়াচ্ছি, কারণ হচ্ছে ভেনাস ডিসঅর্ডারে পড়ার মতো কয়েকটা বক্স ছাড়া আর কিছু নাই, এগুলো আমি বলে দিব। হ্যাঁ, এজন্য এটা একটু ভালো করে বলে দিই আর ভেনাসটা দাগাই দিব। জানেন কি কেউ? এটা কিন্তু অ্যানাটমিতে ইয়েতে চলে আসে, এসবিএ তে চলে আসে। অ্যাবডোমিনাল অ্যাওর্টার সাইট অফ এনিউরিজম, কোন জায়গাটাতে এনিউরিজমের চান্স বেশি থাকে, সবচাইতে বেশি পাওয়া যায় সার্জিক্যালি? জানেন কি কেউ সাইটটা? এনিওয়ান? জানা থাকলে বলেন না দেখি। অ্যাবডোমিনাল অ্যাওর্টার ক্ষেত্রে সাইটটা জানতে চাচ্ছি আর কি, এনিউরিজমের। এই যে ধরেন এই তো আমাদের এই হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল আউট, ঠিক না? এই যে এরকম এরকম ব্রাঞ্চ থাকে না, এই যে এরকম একটা ব্রাঞ্চ থাকে, এরকম একটা ব্রাঞ্চ থাকে, এই দিক দিয়ে বের হয় না দুইটা রেনাল আর্টারি, বের হয় না দুইটা রেনাল আর্টারি, এই রেনাল আর্টারির ঠিক নিচে দিয়ে হচ্ছে এই জায়গাতে হয়। হ্যাঁ, ঠিক নিচে দিয়ে। হ্যাঁ, এই যে দেখাই, ধ্যাৎ, নাই হয়ে গেল এটা। আচ্ছা আমি আরেকবার আঁকতেছি। এই যে রেনাল আর্টারি ঠিক নিচে, এই পজিশনটাকে আমরা বলি জাক্সট্রা রেনাল সাইট, এটা মনে রাখবেন। হ্যাঁ, এই জাক্সট্রা রেনাল সাইটটা হচ্ছে সবচাইতে কমন সাইট এনিউরিজমের ক্ষেত্রে, অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে এনিউরিজমের ক্ষেত্রে রেনাল আর্টারি ঠিক নিচে হয়। হ্যাঁ, এটা গেল। তারপরে কি আছে? আচ্ছা, এখন হচ্ছে অ্যানিউরিজমটা হলো, এই যে আমি আপনাদেরকে ওই যে ক্লাসিফিকেশনটা বলছিলাম না, ট্রু অ্যান্ড ফলস, ওই এটাই এখানের মধ্যে সুন্দর করে লেখা আছে, কজগুলো একটু পড়ে নিয়েন। হ্যাঁ, ফাঙ্গাসের জন্য অনেক সময় হয়ে যায়, ব্যাকটেরিয়ার জন্য হয় সেটা। আর অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম এটা হচ্ছে ম্যাক্সিমাম কেসেসে ইনসিডেন্টাল ফাইন্ডিং থাকে, হ্যাঁ, এসিম্পটোমেটিক থাকে। আর সিমটোমেটিক আসলে তখনই হয় যখন রাপচার হয়, পেশেন্ট শকে চলে যায়, তখনই আসলে সিমটম হিসেবে প্রকাশ পায়। আদারওয়াইজ দেখা যায় যে এসিমটোমেটিকই থাকে বেশিরভাগ পেশেন্ট। তো যখন দেখা যাবে যে 55 মিলিমিটারের নিচে থাকলে এরা এসিমটোমেটিক থাকে, 55 মিলিমিটারের বেশি বেড়ে গেলে তখনই সিমটম প্রকাশ করে, রাপচারের প্রবাবিলিটিটা বেড়ে যায়। তো এখানে যেটা বলা আছে যে যদি 55 ডাইলেটেড এরকম কোনো ইনসিডেন্টালি পাওয়া যায় অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, এক্ষেত্রে হচ্ছে আলট্রা করে করে কি রাখতে হবে, ফলো আপে রাখা। আর যদি মোর দেন 55 পাওয়া যায় ইনসিডেন্টাল ফাইন্ডিং, সেটা রিপেয়ার করে দিতে হবে, আদারওয়াইজ এটা পরবর্তী সময় রাপচার হবেই, একটা সময় গিয়ে রাপচার হবেই প্রেসার বেড়ে গিয়ে। ওকে, আচ্ছা, সো এই ডায়ামিটারটা একটু মনে রাখেন। গেল, এই যে আমি কথাটা বললাম কোন জায়গাটাতে 95% হয় বিলো দ্য রেনাল আর্টারি, যে জাক্সটা রেনাল, এই জায়গাটাকে আমরা বলি জাক্সটা রেনাল। হ্যাঁ, সো ধরেন বিলো দ্য রেনাল আর্টারি না বলে যদি জাক্সটা রেনাল ওয়ার্ডটা উচ্চারণ করে ফেলে, মানে দিয়ে দেয়, তখন যাতে আমরা কনফিউজড না হই। ওকে, শেষ। তারপরে চলে আসি কোথায়, সিটি স্ক্যান করলে হচ্ছে সবচাইতে ভালো বোঝা যাবে, এটাই বলতেছে। আর হলো অ্যাবডোমিনাল অ্যাওর্টার দিকে যদি পৌঁছাইতে চাই, তাহলে হচ্ছে আমরা কি দিয়ে বের বের হব?
মানে এন্ডোভাস্কুলার রিপেয়ার করতে গেলে ফিমোরাল আর্টারি দিয়ে হচ্ছে আমাদের ঢুকতে হবে, গ্রয়েনের ফিমোরাল আর্টারি দিয়ে ঢুকতে হবে, এটা বলতেছে। আচ্ছা, আর কিছু লিখবেন এখান থেকে। রাপচার্ড, আচ্ছা, রাপচার্ড অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমের ক্ষেত্রে হচ্ছে যে 20% কেসেসে হচ্ছে অ্যান্টেরিয়র রাপচার হয়, ম্যাক্সিমামই হয় হচ্ছে পোস্টেরিয়রলি রাপচার, এখানে গিয়ে রেট্রোপেরিটোনিয়াল স্পেসে গিয়ে জমা হয়। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর হলো রেট্রোপেরিটোনিয়াল হ্যামাটোমা ক্রিয়েট করে। আচ্ছা, এটা সার্জিক্যাল ইমার্জেন্সি। ওই কি কি হবে, সেম হাইপোভলিউমিক শকের ফিচার গুলো থাকবে পেশেন্টের। ইমার্জেন্সি, এটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি। আচ্ছা, ওই সেম আপনি হচ্ছে একিউট কন্ডিশনের ম্যানেজমেন্ট গুলো করবেন, এটা দেখবেন, এটা কাজেও দিবে, পরীক্ষার জন্য দরকার। আর্লি ডায়াগনোসিস হচ্ছে ওই ব্যাক পেইন, অ্যাবডোমিনাল পেইন অর ব্যাক পেইন থাকবে, পালসেটাইল মাস, শকের ফিচার থাকবে। ওকে, আচ্ছা, তারপরে কি ইমিডিয়েট রিসাসিটেট করতে হবে, অক্সিজেন দিবেন, আইভি চ্যানেল ওপেন করবেন, ফ্লুইড লাগাবেন, ব্লাড আনতে পাঠাবেন, এগুলো করবেন। হ্যাঁ, বিপি মাপতে হবে। তারপরে হলো ক্যাথেটার করতে হবে, ক্রস ম্যাচিং এ ব্লাড পাঠাবেন, আর হচ্ছে অপারেশনের যত ধরনের প্রিপারেশন নেওয়া যায় সাথে সাথে নিয়ে নিতে হবে। আচ্ছা, এগুলো সহজ কথাবার্তা। ওকে, এগুলো লাগবে না। আচ্ছা, তারপরে কি চলে আসি, দরকার নাই। আচ্ছা, এখানের মধ্যে কয়েকটা জিনিসের কথা বলা আছে। হ্যাঁ, আচ্ছা, সেটা হলো যে হ্যাঁ, আচ্ছা, এগুলো একটু ডিফারেন্সিয়েট করে পড়া আর কি। যেমন বার্জার্স ডিজিজ বা থ্রোম্বোএনজাইটিস অবলিটারেন্স, এটা একটা সিনারিও দিয়ে আপনাদেরকে দিয়ে দিতে পারে। যেমন ইয়াং মেল একটা পেশেন্ট খালি পায়ে হাঁটাচলা করে, তো তার পেশেন্টের হচ্ছে ক্লডিকেশন পেইন অনেক দিন থেকে। তো এটা হচ্ছে গিয়ে মানে এরকম একটা বার্জাস ডিজিজের আপনাদেরকে সিনারিও দিতে পারে। এগুলোতে হয় কি, যে স্মল সাইজ আর্টারি আর মিডিয়াম সাইজ যে লিম্ব আর্টারি গুলো আছে এগুলোতে হচ্ছে অক্লুশন থাকে। সো দেখা যায় কি, এটা কাদের ক্ষেত্রে হয়, ইয়াং মেলদের ক্ষেত্রে হয়, স্মোকারদের ক্ষেত্রে হয়, যারা বেয়ার ফুটেড বেশি থাকে তাদের ক্ষেত্রে হয়। সো ট্রিটমেন্ট হচ্ছে ওই সেমই, আগের মতো এরকম ট্রিটমেন্ট করতে হবে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাম্পিউটেশনও লাগতে পারে, ওই যে সেম স্মোকিং সিজেশন, বেয়ার ফুটেড থাকা যাবে না, এই টাইপের জিনিসপত্র, কোমরবিডিটি থাকলে সেগুলো কন্ট্রোল করা, এবং পাশাপাশি হচ্ছে অ্যাম্পিউটেশন যদি দরকার লাগে সেটা করে দেওয়া। তো এখানের মধ্যে মনে রাখাটা হলো বার্জার্স ডিজিজের সাইট স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড আর্টারিজ, নট লার্জ আর্টারিজ। ওকে, আচ্ছা, এবং সাথে ভেইনের ইনফেকশন থাকবে, সুপারফিশিয়াল অথবা ডিপ ভেইনে কি থাকবে, থ্রোম্বোফ্লেবাইটিস থাকে। আচ্ছা, আদার ফর্ম অফ আর্টারাইটিস হচ্ছে রেনাউডস ডিজিজ এন্ড রেনাউডস ফেনোমেনন। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো, আগে একটা মিনিট একটু টাইম দেন। হ্যাঁ, উম, 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 উম। আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ, একটা মিনিট, একটা মিনিট। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা একটু বলতে চাচ্ছিলাম আপনাদেরকে। সেটা হলো, যদি চলে আসে পরীক্ষা, এখন পর্যন্ত আসে নাই, রেনাউডস ডিজিজ আর হচ্ছে রেনাউডস ফেনোমেনন। হ্যাঁ, রেনাউডস ডিজিজ তিনটা টার্ম আছে, রেনাউডস ডিজিজ, রেনাউডস ফেনোমেনন, রেনাউডস সিন্ড্রোম। হ্যাঁ, তিনটা মানে কি, কোনটা কি একটু বলি। সেটা হলো যে, ধরেন একটা ইয়াং ওমেন আপনার কাছে আসছে, তো সমস্যাটা কি হয়, যে একটা ইয়াং ওমেনের যদি ধরেন খুব বেশি ঠান্ডাতে এক্সপোজ হলে, কোল্ড এক্সপোজারের কারণে তার হাত পায়ের আঙ্গুল একদম সাদা হয়ে যায়। ওকে, না, টিপ অফ দ্য নোজ, নেইল বেড, টো বেড, এগুলো সব যদি হচ্ছে একদম হোয়াইটিশ হয়ে যায়, পেল হয়ে যায়। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা বলবো রেনাউন্স ডিজিজ। ওকে, ভেসেল গুলো কোল্ড এক্সপোজারের কারণে কনস্ট্রিক্ট করে যায়, এবং তারপরে যখন এই কোল্ড এক্সপোজার থেকে সরায় নিয়ে আসা হয় কিংবা ওয়ার্ম দেওয়া হয় তাকে, তখন হচ্ছে এগুলো আবার ডাইলেট করে আবার আগের কালারে ফেরত আসে। তো এই যে ইয়েটা হয়, এই কন্ডিশনটাকে বলা হয় রেনাউন্স ডিজিজ। ওকে, এবং এই ফেনোমেনাটা হচ্ছে প্রাইমারি রেনাউন্স ফেনোমেনা।
ওকে, দিস ওয়ান ইজ প্রাইমারি রেনাউন্স ফেনোমেনা। কোল্ড এক্সপোজারের কারণে ভেসেল কনস্ট্রিক্ট করে পেইল হয়ে যাচ্ছে, দিস ইজ রেনাউন্স ডিজিজ। আর হলো সেম জিনিসটাই ঘটতেছে কারো ক্ষেত্রে, কিন্তু এখানে কজ হচ্ছে কোল্ড এক্সপোজার না, কজটা হচ্ছে কোলাজেন ভাস্কুলার ডিজিজ লাইক এসিডি অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস, তখন সেটাকে আমরা বলি রেনাউন্স সিনড্রোম। আর এই ফেনোমেননটার নাম হচ্ছে সেকেন্ডারি রেনাউন্স ফেনোমেনা। ওকে, একদম সহজ করে বলে দিলাম যে কারো যদি আর্টারিয়াল কনস্ট্রিকশন হচ্ছে, মানে কোল্ড এক্সপোজারের কারণে এসে ভেসেল গুলো কনস্ট্রিক্ট করে যাচ্ছে, আবার নর্মালি ওই ট্রিগারিং ফ্যাক্টর থেকে সরানোর পরে আবার এটা ডাইলেট করে যাচ্ছে, তাহলে এই জিনিসটা হবে রেনাউন্স ডিজিজ। সেম একই জিনিস যদি কোল্ড এক্সপোজারের কারণে না ঘটে কোলাজেন ভাস্কুলার ডিজিজের কারণে হয়, লাইক এসিলি অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য হয়, তখন সেটাকে আমরা বলবো সিনড্রোম, রেনাউন্স সিনড্রোম। ওকে, গেল। পরে চলে আসি এখান থেকে অ্যাকচুয়ালি। আচ্ছা, এই যে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা, সেটা হলো ভেনাস সিস্টেম অফ দ্য লোয়ার লিম্ব। হ্যাঁ, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসলে আসার মতো কোন জায়গা আমি বলি, অনেক বড়সড় জিনিস, হ্যাঁ এত ডিপলি এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে না। এখানে দুইটা ইনভ্যারিয়েবলি কমন আসার মতো এসবি আছে, এই জায়গাগুলো আমি একটু বলে দিই। হ্যাঁ, আচ্ছা, এখানের মধ্যে কোর্সের একটা জায়গা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো গ্রেট স্যাফানাস ভেইন বা লং স্যাফানাস ভেইন যেটা আছে, এটা হচ্ছে বেসিক্যালি আপনার লংগেস্ট ভেইন ইন দ্য বডি। এটা একটা এসবি। আমাদের বডির সবচাইতে লম্বা ভেইন কোনটা? গ্রেট স্যাফানাস ভেইন। গেল। 2 নাম্বার হচ্ছে সবচাইতে বেশি এফেক্টেড অথবা ডিজিজড ভেইন কোনটা, মানে and is the most frequently affected by superficial incompetence. ওকে, এটা হচ্ছে সবচাইতে ফ্রিকুয়েন্টলি এফেক্টেড হতে পারে। আবার আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি গ্রাফট হিসেবে ইউজ করি এটাকেই টপ প্রায়োরিটি দেই, এটা একটা কথা। এখন এখানের মধ্যে একটা জিনিস হলো হ্যাঁ, এই জিনিসটা লাগে যে গ্রেট স্যাফানাস ভেইন নিচে দিয়ে যখন নামে, মানে উপরে দিয়ে যখন উঠে, তখন সে মিডিয়াল মেডিওলাসের সামনে দিয়ে যায়, সামনে দিয়ে যায়। এই লাইনগুলো খেয়াল করেন, হ্যাঁ এই লাইনগুলো খেয়াল করেন যে গ্রেট স্যাফানাস ভেইন যখন উপরের দিকে উঠবে, এটা হচ্ছে মিডিয়াল মেডিওলাসের সামনে দিয়ে যাবে। আরেকটা মোস্ট কমন, ইনভেরিয়েবলি কমন একটা এসবিএ হচ্ছে যেটা আসার মতো, সেটা হলো নার্ভ অ্যাকম্পেনিড উইথ গ্রেট স্যাফানাস ভেইন। আপনাকে একটা সিনারিও দিয়ে দিতে পারে যে একটা পেশেন্টের হচ্ছে গ্রাফট নেওয়া হবে, হ্যাঁ বাইপাস করা হচ্ছে, তো এই বাইপাসের ক্ষেত্রে হচ্ছে গ্রেট স্যাফানাস ভেইনটাকে গ্রাফট হিসেবে চুজ করা হলো। এখন গ্রেট স্যাফানাস ভেইন গ্রাফট হিসেবে তোলা হচ্ছে। এখন হলো কি, এই জায়গাটা কশাসলি হ্যান্ডেল করতে হবে, কারণ গ্রেট স্যাফানাস ভেইনের সাথে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে যেটা ড্যামেজ হওয়ার চান্স বেশি থাকে। এই ইম্পর্টেন্ট স্ট্রাকচারটার নাম কি? এভাবে এসবিএ তে একটা সিনারিও প্রেজেন্ট করে দিতে পারে। কোন জিনিস? একটা জিনিস মাথায় একদম গেঁথে ফেলতে হবে, গ্রেট স্যাফানাস ভেইনের সাথে অলওয়েজ একদম লাগানো ভাই ভাই হচ্ছে স্যাফানাস নার্ভ। এটা হচ্ছে আসার মতো একটা এসবিএ। ওকে, গেল। ঠিক তেমনি আরেকটা জিনিস মাথায় গেঁথে রাখতে হবে, স্মল স্যাফানাস ভেইন যেখানে, সুরাল নার্ভ সেখানে। ওকে, এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা এসবিএ। অনেক কাহিনী পড়লেন এখান থেকে, এই 2 লাইন মিস হয়ে গেল, এগুলো করলে হবে না। কিংবা হচ্ছে যে গ্রেট স্যাফানাস ভেইনটা মিডিয়াল মেডিওলাসের সামনে দিয়ে যায় আর স্মল স্যাফানাস ভেইনটা ল্যাটারাল মেডিওলাসের পেছন দিয়ে যায়, এগুলো মিস গেলে হবে না। সো এত কাহিনী পড়বেন অবশ্যই, কিন্তু আমি যেই লাইনগুলো বলতেছি এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, গ্রেট স্যাফানাস ভেইন যেখানে, স্যাফানাস নার্ভ সেখানে, স্মল স্যাফানাস ভেইন যেখানে, সুরাল নার্ভ সেখানে। ওকে, এগুলো মনে রাখতে হবে। গেল। এটা একটু পড়বেন, হ্যাঁ ভেনাস হাইপারটেনশনের কজ গুলো একটা স্টার্ট একটু দেখবো আমরা, এটা নতুন এডিশন এজন্য। হ্যাঁ, ভেনাস হাইপারটেনশনের কি কি ফ্যাক্টর আছে, যদি এতগুলো দেখতে না চাই একটু খালি দেখবো। সিওপিডি, প্রেগনেন্সি, ওবেসিটি, কনস্টিপেশন, প্যারালাইসিস, অ্যাঙ্কেল জয়েন্ট ফিউশন, এগুলো দেখবো। ওকে, আচ্ছা আচ্ছা, এখান থেকে হচ্ছে
কিছু জিনিস আমরা পড়বো, সেটা হলো ভেনাস হাইপারটেনশন, মানে হচ্ছে ভেইন, লেগ ভেইন গুলোর যখন প্রেসার বেড়ে যাবে কি কি হতে পারে। প্রথমে হলো মানে এগুলো অবশ্যই ডাইলেটেড হবে, ডাইলেটেড হওয়ারও মাপ আছে। একদম পিচ্ছি, হ্যাঁ একদম পিচ্ছি, যেগুলো পিচ্ছি পিচ্ছি ছোট ছোট কালার চেঞ্জ আসে লেস দেন 1 মিলিমিটার, এগুলোকে বলা হয় টেলেনজিয়েকটেশিয়া। টেলেনজিয়েকটেশিয়া। তারপরে হচ্ছে 1 থেকে 2.9 মিলিমিটার, এগুলোকে বলা হয় রেটিকুলার ভেইন। রেটিকুলার ভেইন, ওকে। আর হচ্ছে মোর দ্যান অর ইকুয়াল টু 3 মিলিমিটার ডায়ামিটারের গুলো হচ্ছে ভ্যারিকোস ভেইন। এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ এগুলো একটু মনে রাখিয়েন। কারণ হলো একদম ছোট ছোট ডাইলেটেশন, হ্যাঁ সাপের মতো দেখা যায় কালার চেঞ্জ, একদম পিচ্ছি পিচ্ছি ভেইন গুলো লেস দেন 1 মিলিমিটার। এই ডায়ামিটার গুলো বারবার বলতেছি, এগুলো একটু মনে রাখবেন। লেস দেন 1 মিলিমিটার ডাইলেটেশন হলে এগুলোকে আমরা বলবো টেলেনজিয়েকটেশিয়া। এরপর আরেকটু বড়, 1 থেকে 2.9 মিলিমিটার, এগুলোকে আমরা বলবো রেটিকুলার ভেইন। একদম হাইয়েস্ট বড় যেগুলো হয়ে যায়, ডাইলেটেড হয়ে যায়, বাইরে থেকে ভিজিবল দেখা যায়, এগুলোকে আমরা বলি মোর দ্যান 3 মিলিমিটার অর ইকুয়াল টু 3 মিলিমিটারের যে ডাইলেটেশন গুলো আমরা বলি ভ্যারিকোস ভেইন। এটা পড়বো। পেইনলেস একটা সোয়েলিং দাঁড়ালে গ্রয়নের মধ্যে আসতে পারে, এটাকে আমরা বলি স্যাফানাভেরিক্স। আচ্ছা, লাগবে না, ওই ডায়ামিটারটা লাগবে, এর জন্য বললাম। আচ্ছা, ভ্যারিকোস ভেইন, হ্যাঁ ভ্যারিকোস ভেইনটা আসার মতো, কারণ অনেক পেশেন্ট বেড়ে গেছে এসবের। ভ্যারিকোস ভেইনের, ভ্যারিকোস ভেইনের ক্ষেত্রে হচ্ছে আপনার ফ্যাক্টরস গুলো আমরা একটু পড়বো, হ্যাঁ। জেন্ডারের ক্ষেত্রে হলো ওমেন, ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়। 2 নাম্বার জিনিস হচ্ছে এইজ। এইজের ক্ষেত্রে দেখেন সবচাইতে বেশি পার্সেন্টেজ কিন্তু কাদের ক্ষেত্রে, 55 থেকে 64, হ্যাঁ 55 to 64 ইয়ার্স, এই এইজের মানুষজনের বেশি দেখা যায়। এথনিসিটি তো হচ্ছে আচ্ছা এটা বাদ দেন। এখানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওবেস পেশেন্টদের অনেক বেশি, প্রেগনেন্ট লেডিদের অনেক বেড়ে যায় ভ্যারিকোসিটির চান্স, ওকে। বডি মাস ইন্ডেক্সটা অনেক বেশি, এটার জন্য যে প্রেগনেন্সিতে রিস্ক অনেক বেড়ে যায়। তারপরে ফ্যামিলিয়ালও একটা রিলেশন থাকে। অকুপেশন, অকুপেশনের ক্ষেত্রে কি হয়, প্রলং স্ট্যান্ডিং যে অকুপেশন গুলো আছে, যেমন একটা অকুপেশন বলি ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ যারা আছে, হ্যাঁ প্রলং স্ট্যান্ডিং এর কাজ, যারা অনেকক্ষণ দাঁড়ায় থাকার কাজ যারা করে, যেমন ধরেন বিভিন্ন ধরনের সুপার শপে গেলে বা রিসেপশনে যারা ওই যে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় বিল টিল করে যারা, এদের তো একটা দাঁড়ায় থাকারই কাজ। এ ধরনের জবগুলো, ট্রাফিক পুলিশ, এ ধরনের জবগুলোর ক্ষেত্রে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যে জবগুলোতে, এগুলোতে আসলে ভ্যারিকোসিটির চান্স অনেক বেড়ে যায়, ওকে ওনাদের ক্ষেত্রে সেটা। তো এগুলো আমি একটু দেখবো। সিমটম কি, ওই সেম পেশেন্টের হচ্ছে যে জায়গাটাতে ভ্যারিকোসিটি থাকে ওইখানে খুব বেশি পেইন হয়, জ্বালা পোড়া করে, অনেক হেভি ফিল হয় পেশেন্টের, ওকে বার্নিং সেন্সেশন হয়, ওকে। সো কখনো কখনো দেখা যায় ওই জায়গাতে হতে পারে যে জায়গাটাতে ভ্যারিকোসিটি হয়েছে, অনেক সময় পুরো লিম্ব জুড়ে এই সেন্সেশনটা হয়। তো আচ্ছা, এখানে দেখেন এটা একটা এসবি এর পয়েন্ট, হ্যাঁ। এই ভ্যারিকোসিটির ক্ষেত্রে বলতেছে যে সবচাইতে বেশি কোন ভেইনটা ডাইলেটেড হওয়ার চান্স থাকে, গ্রেট স্যাফানাস ভেইন 60% চান্স, ওকে এটা এসবিএ। ভ্যারিকোস, ভ্যারিকোসিটির ক্ষেত্রে কোন ভেইনটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, মানে হয় বেশি ভ্যারিকোস, ডাইলেটেড হয় বেশি, গ্রেট স্যাফানাস ভেইন, তারপরে 20% হচ্ছে স্মল স্যাফানাস ভেইন, এটা মনে রাখবো, ওকে। ওকে, এখান থেকে আর না, কি করবো, ওই সেম ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করবো। আচ্ছা, আচ্ছা এই জিনিসটা আমার কেন জানি মনে হয় আসলে এসবিএ তে চলে আসতে পারে। সেটা হলো এই ভেরিকোসিটির ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের নাম কি, সবগুলো ট্রিটমেন্ট একবার দেখে ফেলিয়েন। যদি নিচের গুলো ট্রিটমেন্ট, দিজ ফলোইং আর দ্য ট্রিটমেন্ট মডালিটিস অফ ভ্যারিকোস ভেইন, এভাবে করে যদি একটা এমসিকিউ দিয়ে দেয়, জাস্ট নামগুলো চোখের দেখায় দেখে নিবেন, ওকে। আর এসবি এর জন্য এই জায়গাটা গুরুত্বপূর্ণ যে এই ভ্যারিকোস ভেইনের ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে এন্ডোথার্মাল অ্যাবলেশন, জাস্ট এটা মনে রাখবো। এন্ডোথার্মাল অ্যাবলেশনটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড।
আচ্ছা, তারপরে কি কি হতে পারে? ওন্ড ইনফেকশন হতে পারে, তারপরে হচ্ছে নার্ভ ইনজুরি হতে পারে। নার্ভ ইনজুরি, আচ্ছা এই জায়গাটা ক্ষেত্রে মনে রাখতে হবে নার্ভ ইনজুরি কমন ভেরিকোজ ভেইন সার্জারি গুলোর পরে। তো কোন নার্ভ ইনজুরি ইনসিডেন্স সবচাইতে কমন? সুরাল নার্ভে হওয়ারই কথা, ঠিক না? কারণ কেন? সুরাল নার্ভ, সেফানাস নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ এগুলোতে কমনলি হয়। ওকে, আচ্ছা ওই যে স্মল সেফানাস ভেইন সার্জারি করলে তো সুরাল নার্ভের মধ্যে নিউরোপ্র্যাকসিয়া হওয়ার চান্স অনেক বেশি, স্বাভাবিক না? স্মল সেফানাস ভেইন যেখানে আমরা বললাম, সুরাল নার্ভও সেখানে। তো এটার জন্য আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে রিকারেন্সিটা কমন আর কি, এটা মনে রাখলাম। আচ্ছা, এখান থেকে আর কিছু লাগবে না। আচ্ছা, আমি আপনাদের জন্য রেডি করছিলাম না, এটা কই গেল? কোন জায়গাটাতে রেডি করলাম? বেডসোর। আচ্ছা, এখান থেকে আর কিছু লাগবে না। আচ্ছা, এই জায়গাটা একটু দেখে নিয়ে, নতুন টাইপের ট্রিটমেন্ট অনেক বেশি করা হয়, এটা 4 লেয়ার ব্যান্ডেজ। হ্যাঁ, 4 লেয়ার ব্যান্ডেজের জাস্ট কম্পোনেন্ট গুলো, এই জায়গাগুলো এদিক সেদিক করে এমসিকিউ হয়ে যায় যে 4 লেয়ার ব্যান্ডেজের হচ্ছে ইয়েটা, কম্পোনেন্ট গুলো। অর্থোপেডিক উল, হ্যাঁ এই জায়গায় উলের জায়গায় ক্রিপ দিয়ে দিতে পারে। কটন ক্রিপ, ইলাস্টিক ব্যান্ডেজ, কোহেসিভ ব্যান্ডেজ, এই চারটা হচ্ছে কম্পোনেন্ট। হ্যাঁ, 4 লেয়ার ব্যান্ডেজের, এটা একটু দেখবো। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এই বক্সটা পড়বো। এখানে কয়েকটা বক্স একটু দাগায় দিয়ে দিই। ভেনাস থ্রোম্বোএম্বোলিজমের রিস্ক ফ্যাক্টর, এটা দেখবো। পেশেন্ট ফ্যাক্টর, সার্জিক্যাল প্রসিডিউর ও ডিজিজ ফ্যাক্টর, এভাবে আলাদা আলাদা করে উল্লেখ করে দিতে পারে নিচের কোনগুলো পেশেন্ট ফ্যাক্টর। তখন ভেতরে যদি হার্ট ফেইলার থাকে এই অপশন ফলস দাগাবো। ওকে, কারণ হার্ট ফেইলারটা হচ্ছে ডিজিজ ফ্যাক্টর, নট পেশেন্ট ফ্যাক্টর, ঠিক না? আচ্ছা, এটা পড়বো। তারপরে পড়বো হচ্ছে ডিবিটির আরেকটা বক্স আছে, ডিবিটির বক্সটা পড়বো। ডিবিটি থেকে জাস্ট বক্স পড়লেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, এখানে মধ্যে একটা জিনিস দেখেন, এই বক্সটা না, হ্যাঁ এই বক্সটা, এই বক্সটার ক্ষেত্রে আমি কি কি বলবো? ক্রাইটেরিয়া ডিবিটির ক্ষেত্রে হওয়ার চান্স, হ্যাঁ, লোয়ার লিম্ব ট্রমা অর সার্জারি অর ইমোবিলাইজেশন ইন এ প্লাস্টার কাস্ট, কোনো কারণে অনেক সময় থেকে কোনো সার্জারি করা হলো অথবা প্লাস্টার অনেক দিন থেকে এই জায়গাটা ইমোবাইল, তখন হতে পারে। More than 3 days, bedridden for more than 3 days, or surgery in last 4 weeks. Tenderness along the line of femoral or popliteal vein. Femoral vein অথবা popliteal vein এর যে কোর্সটা আছে এই বরাবর টেন্ডারনেস থাকলে ডিবিটি চেক করতে হবে। এন্টায়ার লিম্ব সোলোয়েন, ফুলে গেছে, কি কি বললাম? অনেক দিন থেকে লিম্ব ইমোবাইল, 3 দিন অথবা এর বেশি সময় থেকে বেডরিডেন, বিছানায় পড়ে আছে পেশেন্ট, অথবা ফিমোরাল ওর পপ্লিটিয়াল ভেইনের যে কোর্সটা আছে এই বরাবর ব্যথা, পুরা পা ফুলে গেছে। ওকে, মাসেলে ব্যথা এবং ডায়ামিটারও বেড়ে গেছে, মোর দ্যান 3 সেন্টিমিটার আগের চাইতে বেড়ে গেছে, এগুলো হচ্ছে ডিবিটির ইন্ডিকেশন। পিটিং ইডেমা, আগে ডিবিটি হয়েছিল। ওকে, ডাইলেটেড কোলেটারাল সুপারফিশিয়াল ভেইন। ওকে, ডাইলেটেড কোলেটারাল সুপারফিশিয়াল ভেইন মানে ভেইন, মানে হচ্ছে এটা ভেরিকোস ভেইন না, ভেরিকোসিটির মতো ডাইলেটেড হয় না, মোর দ্যান 3 মিলিমিটার ডাইলেটেড না, বাট 3 মিলিমিটারেরও কম ডাইলেটেড হয়েছে। ম্যালিগন্যান্সি ইনক্লুডিং ট্রিটমেন্ট আপ টু 6 months ago, আইভি ড্রাগ অ্যাবিউজার হলে। ওকে, এটা এই জিনিসগুলো পড়বো আমরা, এটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এই ইন্ডিকেশন এগুলো কিছু করতে হবে না, এই লাইনগুলো পড়বো আমরা, এগুলো এমসিকিউ এর জন্য দরকার। ওকে, আচ্ছা, গেল কিছু। আচ্ছা, এখানের মধ্যে এই বক্সটা একটু পড়েন, হ্যাঁ আপনারা, এখানের মধ্যে কিছুই না, জাস্ট হচ্ছে অর্থোপেডিক সার্জারি গুলোতে হাই রিস্ক থাকে, এখানে এটাই বলতেছে। আর মিডিয়াম রিস্ক থাকে হচ্ছে ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, হার্ট লাং ডিজিজ, বার্নের পেশেন্ট, হ্যাঁ ওনাদের ক্ষেত্রে। অর্থোপেডিক সার্জারিতে তো লং টাইমের কোনো ওটি হলে এমনিতেই রিস্ক বেশি থাকবে ডিবিটি, এটা স্বাভাবিক।
মানে ধরেন একদম সহজ করে প্রশ্ন করে, হ্যাঁ, এসবি এর জন্য ডিবিটির সিনারিওটা একদম ইজি থাকে। যেমন হচ্ছে যে একটা পেশেন্টের 48 আওয়ার সার্জারি হয়েছে, 24 আওয়ার সার্জারি হয়েছে, মানে প্রলং একটা সার্জারি হয়েছে। তো সার্জারি সাকসেসফুল, এরপরে পেশেন্ট হচ্ছে মানে ফলো আপে আছে, পোস্ট আপে ফলো আপে আছে। দেখা গেল কি যে 6-7 ঘন্টা পরে পেশেন্টের কাফ মাসেল পেইন শুরু হয়ে গেছে। ওকে, কাফ মাসেল ডায়ামিটার বেড়ে গেছে, অথবা কাফ মাসেলে পেইন শুরু হয়ে গেছে, লিম্ব ফুলে গেছে, বলতে পারে পেশেন্টে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, কিংবা হোয়াট ইজ দ্য প্রবাবল ডায়াগনোসিস, কিংবা ডিডি কি, ডিভিটি একদম ইজিলি জানতে চাইতে পারে এরকম সিনারিও দিয়ে এসপিএ তে, হ্যাঁ, পেপার 3 তে। সো এটার জন্য এই ক্রাইটেরিয়া গুলো পড়তে হবে। গেল, আর কিছু লাগবে না এই চ্যাপ্টার থেকে, আর কিছুই লাগবে না, শেষ একটু। ওকে, সো এই চ্যাপ্টারটা থেকে আপনারা দুইটা জিনিস একটু ভালো করে পড়ে নিয়েন। একটা হচ্ছে ভ্যারিকোস ভেইনটা একটু দেখে নিয়েন, আর ডিভিটিটা করে নিয়েন। ডিভিটিটা যতটুকু বললাম ততটুকুই, ওই বক্সগুলোর ক্রাইটেরিয়া গুলো একটু চোখ বুলায় দেখলেই হবে। তো এটা দিয়ে সিনারিও দিতে পারে, এমসিকিউও দিতে পারে, আর কিছু না। আর ওই যে দুইটা এসবিএ বললাম, যে গ্রেট স্যাফানাস ভেইনের সাথে অলওয়েজ স্যাফানাস নার্ভ অ্যাকম্পানিড থাকে, এটাকে সিনারিও দিয়ে অনেক কাহিনী করে দিতে পারে। আর একটা হচ্ছে স্মল স্যাফানাস ভেইনের সাথে অলওয়েজ সুরাল নার্ভ থাকে। ওকে, সো এতটুকুই আজকে। সো বোঝা গেছে? যারা ক্লাসে ছিলেন আজকে, আপনারা কি বুঝতে পেরেছেন? কোনো সমস্যা আছে কোনো জায়গায়? আচ্ছা, আমি তো 8 দেখতেছি, 7th ব্যাচেরটা কি একটু দেখি। আচ্ছা, ওকে, তাহলে আজকে এতটুকুই, আর বেশি সময় নিব না। ওকে, নেক্সট কোনো ক্লাসে হয়তো বা দেখা হবে ইনশাল্লাহ। সো আপনারা এই চ্যাপ্টার গুলো আমি যেগুলো বলে দিলাম, এগুলোই জাস্ট সুন্দর করে দাগিয়ে পড়ে নেন এবং আমাদের এক্সামটা দেন, যেটা নেওয়া হবে মোর দ্যান এনাফ এই দুইটা চ্যাপ্টারের জন্য অ্যাটলিস্ট। ওকে, এগুলো থেকে এত বেশি কিছু পড়তে হবে না, একদম সিলেক্টিভ জিনিসপত্র এগুলো বলে দিলাম আজকে। ওকে, সো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।